এক্স্যাক্টলি এই মুহূর্তে শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। ঘড়িতে সময় 10টা বেজে 4 মিনিট, আর বৃহস্পতিবার রাত মানে ভয়ের রাত। অ্যান্ড ওয়েলকাম টু রেডিও ধ্বনি 91.2 FM। পৃথিবীর যে প্রান্তে যে যেখানে বসে এই মুহূর্তে রেডিও ধ্বনি 91.2 FM শুনছেন, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমি আরজে লিংকেন আছি প্রতি বৃহস্পতিবারের মতন মানুষের জীবনের কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোকে আপনাদের সাথে শেয়ার করবার জন্য। আজকেও আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে 3 জন মানুষ রয়েছেন। তারা তাদের জীবনের যেসব ভয়ের অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেবেন এই আয়োজনে। অর্থাৎ রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত তারা থাকবেন আমাদের সাথে এবং শোনাবেন তাদের ঘটনাগুলো। আর এই ঘটনাগুলো শুনতে হলে আপনাকে অবশ্যই টিউন করে রাখতে হবে রেডিও ধ্বনি 91.2 FM, থাকতে হবে আরজে লিংকেনের সাথে এবং টিউন করে রাখতে হবে রেডিও ধ্বনি 91.2 FM। প্রথমেই বলে রাখি আমার সাথে যোগাযোগ করবার যে নিয়মগুলো রয়েছে। আপনি আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন RD, দ্যাট মিনস রেডিও ধ্বনি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার কথা, আপনার মতামত, আজকের ঘটনাগুলো আপনার কেমন লাগছে সেগুলো লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন 27171 এই নাম্বারটিতে। আরেকবার বলছি, RD স্পেস আপনার নাম, স্পেস আপনার কথা, আপনার মতামত লিখে পাঠাবেন 2717 এই নাম্বারটিতে। যে যেখানেই আছেন, যে অবস্থাতেই আছেন, আপনারা চাইলে আমার সাথে ফেসবুকেও কানেক্টেড হতে পারেন। www.facebook.com/radiodhoni91.2 FM এই অ্যাড্রেসে আপনি চলে যাবেন এবং সেখানে আমাদের লাইভ স্ট্রিমিং চলছে। সেই লাইভ স্ট্রিমিংটি আপনার ওয়ালে শেয়ার দিয়ে, একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার মন্তব্যটুকু আপনি লিখে দিতে পারেন। চাইলে ইনবক্সে আপনার সাথে কোনো ঘটনা ঘটেছে কিনা এবং সেটা যদি আপনি শেয়ার করতে চান সেই কথাগুলো লিখে দিতে পারেন। যারা নিজের ঘটনা শেয়ার করতে চান আমাদের সাথে সবসময়, তারা মেইল করবেন আমাদেরকে। মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoy@radiodhoni.fm, which is BHOY@radiodhoni, RADIODHONI.FM. This is the address, and just type your story and send it to us. And of course, I'm gonna read it out. আজকে আমাদের সাথে 3 জন আছেন এই মুহূর্তে। হাবিবুর রহমান সাগর, ইসিবি চত্বর ক্যান্টনমেন্ট থেকে তিনি আমাদের সাথে আজকে এসেছেন সেখান থেকে, এবং তার অনেকগুলো ঘটনাই রয়েছে। তারপর আমার সাথে আছেন উত্তম সাহা, টাঙ্গাইল ঘাটাইল থেকে তিনি জয়েন করেছেন এবং ঢাকাতে অবস্থান করছেন চাকরির কারণে। এবং তারপর আমাদের সাথে মামুন যুক্ত হবেন। মামুন গাজীপুর মাওনা থেকে এসেছেন। আমরা 3 জন অতিথি পেয়েছি এবং অনেকগুলো গা ছমছমে ঘটনা রয়েছে এবং সেই ঘটনাগুলো আমরা একে একে সবগুলোই শুনব। জানিয়ে দিলাম আমার সাথে জয়েন করবার যে নিয়মগুলো রয়েছে এবং আমাদের যারা অতিথি আজকে সংযুক্ত আছেন এই মুহূর্তে আমাদের এই স্টুডিওতে, তাদের কথাও বলে দিলাম। আপনাকে যেটা করতে হবে, আমার সাথে সংযুক্ত থাকতে হবে, শুনতে হবে পুরোটা সময় জুড়ে এবং জানাতে হবে আপনার মন্তব্য। অলরাইট, একেবারে শুরুতেই প্রথমেই চলে যাব আমাদের আজকের অতিথি উত্তম সাহার কাছে। টাঙ্গাইলের ঘাটাইল থেকে তিনি এসেছেন এবং ঢাকায় তিনি মতিঝিলে অবস্থান করছেন, একটি প্রাইভেট কোম্পানিতে তিনি জব করেন। আমি স্বাগত জানাচ্ছি উত্তম সাহা আপনাকে মাইক্রোফোনে। ধন্যবাদ লিঙ্কন ভাই। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং বিশেষ করে বৃহস্পতিবার খুব বেশি ভালো থাকি। তার কারণ হচ্ছে বৃহস্পতিবার আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয় এবং আপনাদের কাছ থেকে কিছু ভয়ঙ্কর ঘটনা আমি শুনি। সো এটা আমার জন্য এবং আমার লিসনার যারা আছেন তাদের জন্য খুব বড় একটি ব্যাপার। সেই জন্য এই বৃহস্পতিবার স্পেশালি আমি খুব ভালো থাকি। জি জি, আমি আবার ধন্যবাদ দিচ্ছি, কারণ আমি আমার কিছু জীবনের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। অবশ্যই আমরা শুনবো, আর একটু মাইক্রোফোনের কাছে এসে বলতে হবে। আচ্ছা, আমরা একদম প্রথম ঘটনাতে চলে যেতে চাই। এটা আপনার একদম আমাদের লিসনার যারা আছেন তাদেরকে বলতে চাইছি, ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমরা অনেক ঘটনাই আমাদের এই আয়োজনে শুনেছি। ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেকের অনেক ধরনের আগ্রহ রয়েছে এবং সেই আগ্রহ থেকে অনেকেই ব্ল্যাক ম্যাজিকের চর্চাও করেন এবং
তার যে কিছু কুফল আছে সেই কুফল সম্পর্কেও আমরা শুনেছি এই আয়োজনে এর আগের এপিসোডগুলোতে বা ফার্স্ট সিজন সেকেন্ড সিজনগুলোতে আমরা শুনেছি। সো এই আজকের এপিসোডে আমরা ব্ল্যাক ম্যাজিকের একটি ঘটনা শুনব। উত্তম সাহা একটা সময়তে ব্ল্যাক ম্যাজিকের চর্চা করেছেন এবং সেই ব্ল্যাক ম্যাজিক চর্চা করার কারণে তার লাইফে কিছু ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনাগুলো থেকে আমরা একটি ঘটনা আজকে অন্তত শুনবো। আপনার ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটি আমরা শুনবো এখন। অ্যাকচুয়ালি আমার ব্ল্যাক ম্যাজিক শেখার আমার একটা আগ্রহ ছিল, জি, এবং আমি সেটা একটু করায়ত্ত করেও ফেলছিলাম। জি, আর কি কারণে আসলে একটু যদি বলেন গল্পের শুরুতে অ্যাকচুয়ালি কেন ব্ল্যাক ম্যাজিককে আপনার আসলে ভালো লাগলো বা শিখতে চাইলেন? অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম তো অনেকেই অনেক ধরনের আমাদের সামনে জাদু বিদ্যা দেখাতো। আচ্ছা। তো আমার এক মামার সম্পর্কে আর কি, মানে আমার ফুফাতো ভাইয়ের শালা আর কি, এরকম সম্বন্ধের আর কি ছেলে। তো উনি আমাদের এলাকায় একটা অনুষ্ঠানে আমাদের এরকম ম্যাজিক টেজিক দেখাতো। আচ্ছা। তো পরবর্তী যখন উনি আমাকে বিস্তারিত খুলে বললো যে আসলে ব্ল্যাক ম্যাজিক এরকম এরকম হয়, বেশি একটা কঠিন কিছু না। তো ওনার সে অভিজ্ঞতা থেকে আমার একটা ইচ্ছা জাগে গেছিল যে আমিও সেটা ব্ল্যাক ম্যাজিক শিখবো। কিন্তু ব্ল্যাক ম্যাজিকের চর্চাটা সেটা কিন্তু আসলে ধর্মীয়ভাবে খুব বেশি সমর্থনযোগ্য না এবং এটা খুব ডেঞ্জারাস, বিপজ্জনক। আপনার সাথে কিছু বিপজ্জনক ঘটনা ঘটেছে? হ্যাঁ, এটা এরকম আমার অনেক ঘটনা ঘটছে। আচ্ছা, আমরা আরো জানবো পরে এই বিষয়ে, কিন্তু আমরা এখন ঘটনাতে চলে যেতে চাই প্লিজ। ঘটনাটা আসলে আমার এবং আমার বোনের সাথে ঘটে। জি। তো ঘটনাটা ছিল এরকম যে আমাদের ওখানে অ্যাকচুয়ালি আমি টাঙ্গাইল ঘাটাইল থেকে যেহেতু আসতেছি, তো ঘাটাইলে কিছু স্থান আছে যেখানে পাহাড়ি এবং অনেক জঙ্গলের মতো। আচ্ছা। এবং রাত্রেবেলাও সেখানে অনেক শিয়াল টিয়াল দেখা যেত এবং অনেক, শুধু অনেক বলে ভুল হবে, অনেক। তো ওই এলাকায় সাধারণত আমাদের সেনাবাহিনীরা থাকে ওইখানে, আপনার বিশেষ করে ফায়ারিং এর কাজগুলো ওখানে করা হয়, কারণ অনেক বড় বড় পাহাড় তো, অনেক জঙ্গল আছে আর কি। আচ্ছা, তাদের ট্রেনিং সেশনগুলো ওখানে হয়। তো আমার বাসাটা অ্যাকচুয়ালি ওইখানেই। তো ওইখান থেকে আমাদের কিছু দূরে একটা মেলা বসে। তো মেলাটা প্রায় মাঠের মাঝখানে, বিশেষ একটা বড় এরিয়া নিয়ে। তো আসলে ওই স্থানটা সাধারণত বছরে একবারই মেলা হয়। আচ্ছা। তো যখন মেলা হয়, তো ওই জায়গাটা আসলে আমরা সবাই ভালো চোখে দেখতাম না। ওইখানে আসলে অনেক এরকম, আসলে আমি তো এসব কিছু বুঝতে পারি অনেকই, যেহেতু আমি এটা একটু চর্চা করছিলাম ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে। তো ওই মেলায় আমি আর আমার ছোট বোন হুন্ডা নিয়ে আর কি গেছিলাম আর কি মেলা দেখতে ওই বছরে। আরেকটা কথা ছিল যে আমার আবার ছোটবেলা থেকে ফুটবল খেলা খুব একটা নেশা ছিল। যদি কোথাও ফুটবল খেলা দেখতে পাই, অ্যাকচুয়ালি আমার খুব খেলতে ইচ্ছে করে এখনো। তো গেছিলাম আমার বোনের সাথে। আমার বোনটা আমার থেকে প্রায় 5-7 বছর ছোট। তো ওখানে যাওয়ার পরে ওইখানে মেলার মধ্যে সকালবেলা গিয়েছিলাম। তো দেখতে দেখতে আমার বোনের ওই মেলা খুব ভালো লাগে যায়। এবং আমরা ওইখানে যে জায়গায় পার্কিং করছিলাম মোটরসাইকেলটা, ওইখান থেকে পার্কিং করার পরে বোন আমার আবার মোটরসাইকেল চাবিটা নিয়ে রাখছিল। হ্যাঁ, তারপরে যখন বিকেল ঘনিয়ে আসতেছিল, তখন আবার বোনকে বললাম যে ঠিক আছে, বিকেল তো হয়ে গেছে, এখন তো মেলায় আর থাকবো না, চল বাড়ি চলে যাই। আচ্ছা। তো আমার বোন আবার যেতে চাচ্ছে না, বলছে সে আর কিছুক্ষণ সময় থাকবে। তো তাকে আমি অনেকবার জেদ করলাম যে চল, বিকেল হয়ে যাচ্ছে, একটু পরে মেলা আবার শেষ হয়ে যাবে, আর এই জায়গাটা এমনি ভালো না। আচ্ছা। আর এইসব জায়গাতে তুই কখনো ঘুরিসও নাই, তো এখান থেকে চলে যাই, সকাল সকাল চলে যাই। তো চাবিও দিচ্ছে না আর আমার সাথেও যাচ্ছে না। তো ওকে একবার ধমক দিলাম, মোটরসাইকেলের যে চাবি সেটা দিচ্ছে না। আমি তার কাছে চাচ্ছিলাম যে তাহলে তুই থাক, আমি চাবি নিয়ে চলে গেলাম, মোটরসাইকেল নিয়ে চলে গেলাম, তুই পরে আসিস। আচ্ছা। সে চাবিও দিচ্ছে না, সে আমার সঙ্গে যাবে, বাট ওকে এখন থেকে যেতে হবে, কিছুক্ষণ দেখেই যাবে। আচ্ছা। তারপর আমি রাগ করে আবার ঠিক আছে তাহলে তুই গাড়িটা নিয়ে আসিস, আমি চলে গেলাম। মানে ওকে একটু রাগ করে বললাম এই কারণে যে ও তো আবার মোটরসাইকেল কিছু চালাতে পারে না। পরে রাগ করে বললাম ঠিক আছে চলে আসিস, এমনি পরে আমাকে দিয়ে দেবে, এই মনে করে আমি রাগ করে চলে আসতে শুরু করেছিলাম। তো যে জায়গায় মাঠে মেলাটা বসতো, তো ওই মাঠ থেকে ওই রাস্তায় ওঠার মাঝখানে একটা পুরাতন মন্দির ছিল আর কি ওই মাঠেই। আচ্ছা।
ওই বাটের পাশেই একটা পুরনো মন্দির ছিল। সেই মন্দিরটা এখন মানে সেরকম পূজা অর্চনা করা হয় না, মানে ওইটা এখন জঙ্গলের মতো হয়ে গেছে, মানে পরিত্যক্ত একটি মন্দির। আচ্ছা। তো ওই মন্দিরটা পার হয়ে একটা শুকনো রাস্তা আছে, সেই রাস্তাটা মোটামুটি ফাঁকা, আশেপাশে কোনো বাড়িঘর নেই। ওই রাস্তা দিয়ে আবার বের হয়ে কিছু দূর তারপরে আমাদের বাসা আসার লাগে। জি। তো আমি আবার হাঁটতে হাঁটতে ওই মন্দির পার হয়ে রাস্তার কাছাকাছি প্রায় চলে আসছি। জি। তো আসার পরে রাস্তা পার হয়ে দেখি যে কয়েকটা বাড়ি আছে, বাড়ির পাশে একটা ছোট মাঠের মতো, পুকুর কোয়ালিটির মতো আর কি, খালের মতো একটা মাঠ আর কি। তো ওইখানে দুটা বাচ্চা খেলতেছে আর কি, ফুটবল খেলতেছে। জি। তো আমি 5-7 মিনিট ওদের আবার খেলা দেখতে দেখতে আমার আবার খেলার খুব ইচ্ছা জেগে গেছে। জি। মানে ওই ওদেরকে খেলতে দেখে আপনার মনে হলো যে একটু আমিও খেলি তাদের সাথে মজা করি, মানে সবকিছু ভুলে গিয়ে আপনি তাদের সাথে খেলতে নেমে পড়লেন, খেলা শুরু করি। আচ্ছা, বয়সটা যেহেতু কম ছিল সেই সময়টাই। আচ্ছা, তারপরে তো খেলতে খেলতে এমন এক সময় অনুভব হচ্ছে যে আমাদের সেই খেলাটা দেখার জন্য অনেক দর্শক চলে আসছে। আচ্ছা। এই সময় আমি ভুলে গেছিলাম যে আমার বোন ওখানে আছে, এসব কথা আমি সবকিছু ভুলে গিয়ে আমার খেলার মতো মন দিচ্ছে, আমার এই খেলা দেখার জন্য অনেক দর্শক চলে আসছে। অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে যে সেখানে আমার ফ্যামিলির কেউ আসছে, আমার মামা, আমার বড় বোন, এরাও আসছিল। এর ফাঁকে আমার মনে হচ্ছিল যে মানে আমার কাছে যে ফোন টোনগুলো আমি তাদের কাছে দিয়ে আমি খেলায় অংশগ্রহণ করছি। তো অংশগ্রহণ করার পর যখন খেলা প্রায় শেষের দিকে, ফাইনালের দিকে চলে আসছে, সেই সময় একটা সময় দিয়েছিল, ব্রেকের সময়। তো ইতিমধ্যে আমার ফোনটা খুঁজতেছি, আমার ফোন খুঁজে পাচ্ছি না, আমার কাছে ফোনটা নেই। আচ্ছা। এসব মনে হলো তোর ঠিক তো আমার ফোনটা মামার কাছে দিয়ে দিয়েছিলাম, তো মামাকে খুঁজতেছিলাম, মামাকে পাচ্ছিলাম না। ঠিক এই সময় আমার মনে পড়লো যে আমি তো আমার বোনকে মেলায় রেখে আসছিলাম। আচ্ছা। ঠিক এই সময় সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তো ও তো মনে হয় মেলাও তখন মোটামুটি সব লোক চলে গেছিল, এখন তো মনে হয় একা একা বসে কাঁদতেছে। এই আশঙ্কা করে আমি সবাইকে বলতেছি যে আমার এখন খেলবো না, আমার বোনকে আনতেই হবে। মানে এতক্ষণ ধরে আপনি যখন খেলছিলেন তখন আসলে কেন আপনি এসেছেন এইখানটাতে সেটা আপনি প্রায় ভুলেই গেছিলেন খেলতে খেলতে। সো যখন আপনার মনে পড়লো যে আমার বোনকে তো আমি রেখে আসছি বাইক সহ, সো আমার বোনকে এখন নিতে হবে বা আমাকে বাসায় ফিরতে হবে, এই তারাটা আপনি অনুভব করলেন। আচ্ছা, তারপর সেই আমার ফোন টোন নেওয়া সব ছেড়ে দিয়ে ভুলে গিয়ে যখন সন্ধ্যা গেছে, আমার বোন কাঁদবে, ছোট, সে আমার থেকে 5-7 বছরের অনেক ছোট। তো আমি ছুটে গেলাম ওই যে রাস্তাটা পার হয়ে আমি আসছিলাম, যে রাস্তা পার হয়ে যে বাচ্চাগুলো খেলছিল, আমি যে রাস্তাটা পার হয়ে গেলাম, তখনই পিছন থেকে দেখি যে রাস্তার পরে কোনো গ্যাঞ্জাম নেই। মানে এতক্ষণ ধরে আমি খেলছিলাম বাস্তবে, আচ্ছা, আমি সেই কোনো আর কিচ্ছু পাচ্ছি না সেখানে। এতক্ষণ ধরে যাদের সাথে খেলছেন তাদেরকে দেখতে পাচ্ছেন না? তাদেরকে আমি দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি তখন আমার রিয়েলাইজ হলো যে এখানে আমার মানে যে আমি সে তন্ত্র সাধনা করছিলাম, ব্ল্যাক ম্যাজিক শিখছিলাম, তখন ওইখান থেকে আমার অনুভব হলো যে এখানে নিশ্চয়ই আমার কোনো দুর্ঘটনা ঘটতেছে। আচ্ছা। তো আমি তখন আবার সেই দ্রুত গতিতে আমি যাওয়ার চেষ্টা করলাম আমার বোনের কাছে, যে নিশ্চয়ই মানে কোনো দুর্ঘটনা ঘটতেছে। ঠিক এই সময় মানে আমি যে রানিং করতেছি, আসলে আমার নিজেরও ভয় লাগতেছে যে বাস্তব ঘটনা আমার ঘুরে দেওয়া। আমি যে দৌড়চ্ছি, মানে আমি ঠিক দৌড়চ্ছি, বাট আমি আমার গতিটাকে কন্ট্রোল করতে পারছি না, যে আমি এত তাড়াতাড়ি পৌঁছাতে পারতেছি না কেন। আপনি দৌড়াচ্ছেন খুব দ্রুত গতিতে, আপনার মনে হচ্ছিল যে there is something really wrong, কিছু একটা ঘটতে চলেছে, এবং আপনার মনের মধ্যে এক ধরনের একটা আতঙ্ক বিরাজ করছিল। কিন্তু আপনি যত এগোচ্ছেন আপনার মনে হচ্ছে যে যেভাবে আপনার এগোনোর কথা, আপনি যতটা দ্রুত দৌড়াচ্ছিলেন আপনি ঠিক পৌঁছাচ্ছেন না সেভাবে আপনি এগোতে পারছেন না, কিছু একটা বা কোনো কিছু টেনে রেখেছে। আচ্ছা, তারপরে তো সেই সময় আমার পকেটে হাত দিয়ে দেখি যে আমি যে আসলে মামাকে একটা ফোন দিয়েছিলাম, সেই ফোনটা আমার কাছেই আছে। অলরাইট। যে আমি আসলে মামাকে ফোন দিইনি, ফোন ওই সময় আমার কাছেই আছে। ফোনটা বের করে আমি টাইমটা দেখলাম যে ওই সময় প্রায় 9টা থেকে 10টা প্রায় বেজে যাচ্ছে। আচ্ছা, তাহলে কত ঘন্টা আপনি মানে ওই জায়গাটাতে ছিলেন? অ্যাকচুয়ালি আমি যখন খেলতেছিলাম তখনও সন্ধ্যা তেমন একটা হয়ে আসেনি, মানে সন্ধ্যা নামতেছে সম্ভাবনা, তখন আপনার 6:30 থেকে 7টা বাজবে এরকম। আচ্ছা। অ্যাকচুয়ালি আমি তখন তো রিয়েলাইজ করতে পারিনি যে আমি আসলে কোথায় আছি, পরে যখন অনুভব করতে পারলাম, তারপরে ফোনটা বের করে এই মুহূর্তে যখন দেখছিলাম দৌড়ানোর মুহূর্তে,
তখন দেখতেছি 9টা থেকে 10টার মাঝামাঝি একটা সময়, অনেকটা সময় পেরিয়ে গেছে। জি। তো ওই মাঠের মাঝখানে যে পুরনো মন্দিরটা ছিল, তো আমি দেখতে পাচ্ছি সামনে আমার সেই মন্দিরটা। আচ্ছা। তো আমার সেই সময় কেন যেন মনে হলো যে এই মন্দিরে একটু দর্শন করে যাই। তো আমি সেই মন্দিরে একটু প্রণাম করি। জি। প্রণাম করে আমার ভুলভ্রান্তি একটু ক্ষমা টমা চেয়ে নিই জি ওনার কাছ থেকে। তো ক্ষমা টমা চাওয়ার পরে আমি এগোতে থাকি। তখন যে আমার সময়টা লাগতেছিল যে আসলে আমি দৌড়াচ্ছি, আমি দৌড়তে পারতেছি না, আমার রাস্তা ঘনিয়ে আসতেছে না, রাস্তা অনেক দ্রুত হচ্ছে, তখন আবার ওই মন্দিরে প্রণাম করার পরে মনে হচ্ছে যে না আমি আগাচ্ছি। আচ্ছা। তো যেই জায়গায় ওই মেলাটা বসতো, বোন যেই জায়গায় ছিল, তো সেই জায়গায় আমি চলে গেছি। যাওয়ার পর ওখানে একটা গেট থাকতো। জি। তো গেটটা বিশেষ সময় রাত্রে লক করাই থাকতো। তো ওইখানে তো রাত্রে কেউ যেত না, এই জন্য রাত্রে লক করা থাকতো। আচ্ছা। তো সেদিন মেলা চলছিল, বিশেষত মেলা সেই সময় রাত 8টা থেকে 9টার দিকে আর কেউ থাকে না মেলায়। আচ্ছা। তো আমি সেই গেটটা পার হয়ে কেমনি ঢুকছি আমি বলতে পারি না। আমি ঢুকে গেছি, ভিতরে প্রবেশ করছি আমার বোনকে খোঁজার নেশায়। তো বোনকে ভিতরে ডাকতেছি বোন বোন করে। তো ডাকার মুহূর্তে আমি যে জায়গায় গাড়িটা পার্কিং করছিলাম, তো আমি তো রিভার্স করছিলাম যে সেখানে আমার বোন হয়তো থাকবে। তো আমি কাছাকাছি যাওয়ার পরে দেখি যে ওই মোটরসাইকেলটার পাশে প্রায় 10 হাত বা 15 হাত দূরে কয়েকটা শেয়াল আর কি কান্নাকাটি করতেছে। আচ্ছা, মানে আপনার বাইকটা যেখানে ছিল সেখানটার কাছে খানিকটা দূরেই বলা যেতে পারে, সেখানে কিছু শেয়াল তারা ডাকাডাকি করছিল। তাদেরকে আপনি স্পষ্ট দেখতে পেলেন? আমি দেখতে পাচ্ছি যে শেয়ালগুলো ডাকাডাকি করতেছে। আচ্ছা। আমি ওই সময় মনে করলাম যে তাহলে হয়তো যদি বোন এখানে মোটরসাইকেলের কাছে থাকে তাহলে হয়তো শেয়ালের ভয়ে মোটরসাইকেল নিচে বসে আছে চুপটি করে। তো ঠিক সেই মুহূর্তে আমি কি করলাম, ওই শেয়ালের কাছে গিয়ে শেয়ালগুলোকে ধাক্কায় সরাই দিলাম। সরাই দেওয়ার পরে ওরা আর আমার চোখের সামনে নেই। এই মুহূর্তে আমি যখন বোনকে বলে ডাকছি, তো মোটরসাইকেল ওইখানে কাছ থেকে আমার বোন আবার দাদা বলে ডেকে আমাকে জড়িয়ে ধরছে। আচ্ছা। তো আমার বোন তো অনেক কান্নাকাটি করছিল যে এতক্ষণ কইছিলি, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে তাহলে তুই চাবিটা দে, আমরা চলে যাই। তো চাবিটা দিল, আমি গাড়িটা ঘোরালাম, ঘোরানোর পরে গাড়িটা অনও করলাম। জি। তো সেই সময় বোন বলতেছে আমাকে ভয় লাগতেছে, আমি সামনে বসবো। আচ্ছা। তো ওকে আমি বললাম ঠিক আছে তাহলে সামনে বস, আমি পিছনে থেকে গাড়ি চালাচ্ছি। জি। তো সামনে বসায় নিয়েছিলাম। তো বসায় নেওয়ার পরে ওকে আবার বলে দিলাম যে পিছনে যাই ঘুরে যাক, পিছনে ঘুরে তাকাস না। জি। কারণ আমি এসব বিষয়ে যেহেতু জানি অনেক কিছুই, যে এসব সময় পিছনে কোনো কিছু দেখতে নেই। জি। তো ওকে বলে দিলাম যে পিছনে যাই শব্দ করুক, যাই আওয়াজ আসুক, যা ঘরে যাক, পিছনে ঘুরে তাকাবি না কখনো। তো এই বলে মানে গাড়িটা স্টার্ট দিলাম। তো গেটের কাছে এসে তখন দেখি যে গেটটা বন্ধ করা আছে। তখন আমার অনুভব হলো যে আমি গেটের ভিতর ঢুকলাম কি করে। আচ্ছা। তো ওটা চিন্তা আর করলাম না, গেট যখন আছে তাহলে গেট তো খুলতে হবে। তো গাড়িটা হালকা স্লো করলাম। এই মুহূর্তে দেখি আমার সামনে যে বোনকে বসাই নিয়েছিলাম, বোন একটা লম্বা হাত বের করে সে গেটটা খুলে দিল। আচ্ছা। এই ঘটনা যখন দেখছি অ্যাকচুয়ালি তখন আমার অনুভব হচ্ছে যে নিশ্চয় আমার বোনের সাথে কোনো হয়ে গেছে। তো ঠিক আছে, আমি একটু ভেবে তাকে জিজ্ঞেস করলাম যে আমার বোন কোথায়। সে আওয়াজ দিল যে তোর বোনকে আমরা নিয়ে নিয়েছি, তাকে আর দেবো না। তো আমি বললাম যে ঠিক আছে, আমি আমার বোনকে ছাড়া যাব না। তো আপনাদের মধ্যে একটা কনভারসেশন হচ্ছিল। জি, ওর সঙ্গে আমার কথা হচ্ছে, মানে আমার বোন তো আমার মানে গাড়ির সামনে বসে আছে। জি। আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করতেছি আর কি, যে তুমি যদি আমার বোনকে ফিরিয়ে দাও তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো, আর তুমি আমার বোনকে ছেড়ে না দাও তাহলে তোমার আমি ঠিক থাকতে দেবো না, তোমার আমি শাস্তি করেই যাব। তো ও আবার বলতেছে যে তুই যা করবি কর।
তোর বোনকে আর পাবি না। আচ্ছা। তো আমি যখন তন্ত্র সাধনা করছিলাম, তো আমার সঙ্গে সবসময় এক বালু থাকতো, সেটা আমি শ্মশানঘাট থেকে পুড়িয়ে নিয়ে আসছিলাম। মানে এটা একটা স্পেশাল ধরনের বালু, যেটা হলো শ্মশান ঘাটের যে মৃত দেহ পোড়ানো হয় সেখান থেকে সংগ্রহিত, এবং কিছু অ্যাডিশনাল মন্ত্র সহযোগে সেটাকে একটা বিশেষ রকমের ভাবে নিজের কাছে রাখতেন তখন। জি জি, চর্চার সুবিধার জন্য। অ্যাকচুয়ালি ওটা তখনই লাগে যখন আমরা শ্মশানঘাটে কোনো কিছু করতে যাই বা বিভিন্ন বিপদের সময় এগুলো কাজে লাগে। আচ্ছা। অ্যাকচুয়ালি মা কালীর একটা প্রণাম জানাই, কালীমার মন্দির থেকে এই বালুটা নিয়ে আসা হয়। আচ্ছা। যখন এইসব বিপদের সৃষ্টি হয় তখন আমরা এটা ব্যবহার করি। তো তারপরে তো আমি সেই বালুটা বের করি, বের করার পরে আমি আমার জব করি, জব করার পর সেই বালুটা ওর গায়ে ছিটিয়ে দিই। মানে জব বলতে বা বিশেষ মন্ত্র বিশেষ আপনি উচ্চারণ করেন, এবং আপনার কাছে থাকা সেই শ্মশান ঘাটের সংগৃহীত যে বালি আছে সেটা আপনি ছড়িয়ে দেন ওই যে মূর্তি মানব যেটা আছে তার দিকে। জি। ওকে। তারপর সে চিৎকার করতে থাকে, মানে আসলে এটা দেওয়ার উদ্দেশ্য যে তার গা সব জ্বলে যাবে। আচ্ছা। মানে অ্যাকচুয়ালি আগুন জ্বালানোর যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণা তার শরীরে অনুভব হবে। আচ্ছা। অর্থাৎ সেই আত্মার, আচ্ছা, আত্মার অনুভব সেটা হবে। তো আমি ছিটিয়ে দিই, তখন সে জ্বলতে থাকে। তখন সে বলে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার বোনকে ফিরিয়ে দেবো। জি। ঠিক আছে, তুমি ফিরিয়ে দাও, আমি আমার মন্ত্র উঠে নেব। তো সেই মুহূর্তেই আমার বোন জোরে একটা ঝাঁকি মেরে আবার বসে পড়ে এবং আমাকে চিপে ধরে, জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার পরে তখন আমি বুঝতে পারলাম না, ঠিক আছে, এখন আমার বোন সুস্থ হয়ে গেছে। তখন আমার বোনকে মানে সেই মুহূর্ত থেকে ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পরে আবার আমি আমার হুন্ডাটা অন করি, অন করার পরে গেটটা খুলে আমরা বের হয়ে আসি। তো এই মুহূর্তে আমাদের যে পিছনের যে ওকে যে আমি জ্বালিয়েছিলাম ওই যে বালুটা দিয়ে, তখন আমি কিন্তু তাকে মন্ত্রটা থেকে মুক্ত করিনি। আচ্ছা। মানে তাকে যে বন্দি করেছিলাম আমি সেই বালুর মধ্যে, তাকে আমি তখনও মুক্ত করিনি। আমি চাচ্ছিলাম যে যতক্ষণ না আমি সেই মন্দির পার হয়ে যাচ্ছি ততক্ষণ আমি তাকে মুক্ত করব না। তো এই মুহূর্তে পিছনে যা ঘটতেছিল, মানে অ্যাকচুয়ালি আমাদের ওই যে মেলাটা বসছিল ওখানে যে গাছগাছলাগুলো ছিল, মনে হচ্ছে সেই গাছগাছ সব ভেঙে ফেলবে সে। এই মিনওয়াইল এই সময়টার মধ্যে আপনারা আর কোনো মানুষকে দেখলেন না আশেপাশে? না, সেখানে আমরা আর কাউকে দেখতে পাইনি। আচ্ছা। এবং সেখানে আমরা আমার ছোট বোন আর আমি ছিলাম। আচ্ছা। জি। তারপরে আসলে ওই জায়গায় তো রাত 10টার সময় তো আর কেউ থাকার কোথাও নয়। আসলে এটা একটা বড় একটা মাঠের মাঝখানে এই মেলাটা বসে। জি। তো আমরা হুন্ডা চালিয়ে সেই মাঠ পেরিয়ে আসতেছি। আসার পরে মন্দিরটা যখন পার হয়ে আসি, ওই যে একটা মন্দির ছিল মাঝখানে, জি, মানে পরিত্যক্ত যে মন্দিরটার কথা আপনি বলেছেন। হ্যাঁ। তো সেই মন্দিরটা পার হওয়ার সময় তখন আমি তাকে ওই মন্ত্র শক্তি দিয়ে তাকে আমি ছেড়ে দিই। এর পিছনে যখন ঘটনাটা ঘটছিল যে তখন যতক্ষণ তাকে মুক্ত করিনি আমি, ওই গেট যে ছিল ওই গেট সব ভেঙে ফেলেছিল। আচ্ছা। এবং পরের দিন সেটা ভাঙা অবস্থায় পাওয়া যায়। আচ্ছা। মানে গাছ গোছালা ওখানকার যে ডালপালা সব অনেক কিছু ভেঙে ফেলেছে। প্রচন্ড বাতাস বইছিল এবং অতি প্রাকৃত কিছু ঘটনা সেখানে ঘটেছিল, খুব শক্তিশালী কোনো কিছু একটা যে তার অবস্থান জানান দিচ্ছিল। জি। আচ্ছা। তারপর ওইখান থেকে আমরা মন্দির পার হয়ে আসি, আসার পর রাস্তায় উঠি, তখন মোটামুটি স্বাভাবিক। আচ্ছা। আবার যখন মন্দিরটা পার হয়ে ওকে মন্ত্র শক্তি দ্বারা ওকে আমি মুক্ত করি ওই আত্মাকে, তখন থেকে স্বাভাবিক। তারপরে আমার বোন আমার সঙ্গে তেমন জেদ করে না কখনো। অ্যাকচুয়ালি এই হলো আমার সেদিনকার বাস্তব একটা ঘটনা। শুনলাম উত্তম সাহার একদম প্রথম ঘটনা ব্ল্যাক ম্যাজিকের একটি ঘটনা, তার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া, এবং তিনি তন্ত্র সাধনা একটা সময়তে করতেন এবং পরবর্তী সময়ে এর কুফল যখন জানতে পারলেন তিনি সেটা আর এখন করেন না। আপনি কি এখন আসলে তন্ত্র সাধনা করেন? না, অ্যাকচুয়ালি এখন তন্ত্র সাধনা করি না, তবে অনেক মন্ত্র আমার এখনো মুখস্থ রয়েছে।
খুব স্বাভাবিকভাবে। ধন্যবাদ আপনাকে উত্তম সাহা। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। আরজে লিংকনের সাথে আপনি আছেন আর শুনছেন থার্সডে নাইট স্পেশাল ভয়। চলে যাচ্ছি আমাদের অতিথি উত্তম সাহার কাছে। টাঙ্গাইলের ঘাটাইল থেকে তিনি এসেছেন। একটি প্রাইভেট কোম্পানিতে তিনি জব করেন এবং তার প্রথম ঘটনা আমরা অলরেডি শুনে ফেলেছি। আমরা পরবর্তী ঘটনাটি শুনবো, আপনার কলিগ এবং তার বন্ধুর একটি ঘটনা। আমরা সেই ঘটনাটি এবার শুনি, প্লিজ। থ্যাংক ইউ লিঙ্গন ভাই। জি। তো আমার এখনকার ঘটনাটা আমার কলিগ এবং তার বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। জি। তো এটা ছিল তার অ্যাকচুয়ালি স্কুল লাইফের ঘটনা। হাই স্কুলে তখন ছিল। তারা প্রতিদিন বাজারে যেত আর কি। দেখা যাচ্ছে যে আগে তো ছেলেবেলা যখন এই বয়সটা যখন ছিল তখন তারা কাছে যে বাজার ছিল সেই বাজারে প্রতিদিন এত বলতে প্রায় যেত আর কি। তো প্রতিদিনের মতো তারা বাজার থেকে ফিরতো প্রায় রাত 9টা থেকে 10টার দিকে। তো প্রতিদিন তারা যে জায়গায় বসতো আর কি, যে জায়গায় ওরা সময়টা দিত, তো সেখানে একটা চায়ের দোকান আর কি, একটা চায়ের দোকান, যেখানে তারা আড্ডা দিতেন আর কি। জি জি, বাজারে গিয়ে যে আড্ডা দেন সেটা একটা চায়ের দোকান। তো চায়ের দোকানের পিছনে আছে একটা শিমুল গাছ। তো প্রতিদিনের মতো তারা বাজারে যায়, দুই বন্ধু যায়। তারা একজন হলো শাহজাহান এবং একজন এহসান। জি। তো বাজারে গিয়ে সে চায়ের দোকানে বসে চাটা খেয়ে, এবং ওই চায়ের দোকানে টেলিভিশন আছে, প্রায় টেলিভিশনের মুভি টুভি দেখে, বিভিন্ন মুভি টুভি দেখে তারপর রাত 9টা 10টার দিকে সে বাড়িতে যায়। তো সেদিন আপনার মানে পূর্ণিমার কয়েকটা দিন মানে ব্যতীত গেছে আর কি, পূর্ণিমা হয়ে গেছে। তারপরে আর কি প্রায় 3-4 থেকে দিন চলে গেছে আর কি। এই সময় সেদিন বাজারে গেছিল। তো যার প্রতিদিনের মতো সে দোকানে বসছে, চা খেয়েছে। ঠিক সেই সময় মানে চায়ের দোকানের যে পিছনে শিমুল গাছ আছে, সেই শিমুল গাছের ওইদিকে মানে কয়েকটা কুকুর বা শিয়াল মনে হচ্ছে ঝগড়া লেগে গেছে, এরকম মানে আওয়াজ আসতেছে যে খুব ঝগড়া করতেছে। তো তারা যে টেলিভিশন দেখতেছিল সেই টেলিভিশন আওয়াজ তারা বুঝতে পারতেছে না। তো সেখান থেকে ওই আমার কলিগ শাহজাহান আছেন, উনি আবার কি করছে যে পিছনে গেছে একটা লাঠি নিয়ে তাদের তাড়া করানোর জন্য। তো তাড়া করানোর জন্য পিছনে যখন গেছে, গিয়ে দেখে আর কেউ নেই, মানে কিছু নেই, আর আওয়াজ শুনতে পায় না। তো আবার উনি ফিরে আসেন। ফিরে আসার পরে আবার উনি সিনেমা দেখা শুরু করেন। আচ্ছা। তো সিনেমা দেখতে দেখতে আবার সেই ঝগড়া লেগে গেছে। মানে অ্যাকচুয়ালি কুকুর বা শিয়াল যদি এক জায়গায় হয় তাদের কখনো মানে মিল থাকতে পারে না, তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। আচ্ছা। তো সেই ঝগড়া শুরু হয়ে গেছে। তো তার আবার কিরকম যেন লাগছিল, তিনি আবার একটা সিগারেট নিয়ে পিছনে গেছে আর কি। যাওয়ার পরে আবার তারা দেওয়া শুরু করছে। তো ওই সময় তার মনে হলো যে কিছু একটা যেন দৌড়ে চলে গেল। ওই শিমুল গাছের পিছনে, সামনে থেকে পিছনে দৌড়ে চলে গেল। তো তার ওই সময় আবার গাটা কিরকম মানে চমকে গেছিল আর কি, মানে গায়ের লোম যেমন দাঁড়ায় যায়, ওই যে দৌড় মারছিল সেই বাতাসে তাদের লোম দাঁড়ায় যায়। আচ্ছা। তো ওই সময় শাহজাহান ভাই আবার কি করলো, ওই বিড়িটা আবার জ্বালাইলো, ওই সিগারেটটা ওই সময় ওই জায়গায় জ্বালাইলো। জ্বালানোর পরে অর্ধেক যখন শেষ হয়ে গেছে, এই সময় আবার ওই এহসান ওনার যে বন্ধু ছিলেন উনি আবার গেছেন। দেখা গেছে কি একা একা অনেকক্ষণ দাঁড়ায় আছেন। তো তখন আবার দুজনে আর কি ওরা শেয়ার করে খাই, আবার সামনে চলে আসে। আচ্ছা। তো খাওয়ার পরে এখানে যখন আসলো আবার সিনেমা দেখা শুরু করলো। ঠিক সিনেমা দেখতে দেখতে কিছুক্ষণ বাদে একটা বেড়াল মানে তাদের পায়ের কাছে চলে আসছিল। বা কোন দিক দিয়ে ঢুকছে সে তারা বুঝতে পারেনি, কিন্তু তাদের পায়ের কাছে। তো হঠাৎ করে তাদের মানে পায়ে, অ্যাকচুয়ালি শাহজাহান ভাইয়ের পায়ে সেটা লেগে যায়, ওই বিড়ালটা লেগে যায়। তো যখন নিচে তাকাইছে কি, তারা তো প্রথমে ওই বিড়ালটা দেখে চমকে গেছিল। চমকে যাওয়ার পরে তখন মানে বিড়াল যখন কাছে আসছিল পায়ের কাছে, তো তাদের মনে হচ্ছিল যে তাকে মনে হয় ক্ষুধা লাগছে বিড়ালটাকে। তো ওরা আবার কি করলো, ওই বিস্কিট নিয়েছিল ওইখানে চায়ের দোকানে খাওয়ার জন্য, ওই বিস্কিটটা আবার নিচে দিয়ে দেয় যে বিড়ালটা যদি আবার খায়।
তো বিড়ালটা আবার না খেয়ে চলে যায়। ওই মুহূর্তে আর বিড়ালটা কোনো কিছু করে না। তারপর বিড়াল চলে যায়। তো প্রতিদিনের মতো তারা রাত 9টা থেকে 10টার দিকে বাড়ি থেকে রওনা দেয়। তো সাধারণত পাশের যে বাজার ওনাদেরটা ছিল, সেটা আপনার বাসা থেকে দূরত্ব সম্ভবত আপনার 2 থেকে 2.5 কিলোমিটার মতো রাস্তাটা হবে। জি। তো মাঝখানে একটা মোড় আছে, মানে 3 মাথার মোড়। এই মোড় থেকে তাদের বাড়ির রাস্তাটা হলো সোজা। জি। আর তাদের ওই বাড়ি যাওয়ার পথে বাম পাশে আরেকটা রাস্তা পড়ছে, যে রাস্তা ওদের কপোতাক্ষ নদ আছে। আচ্ছা। এই কপোতাক্ষ নদের মানে দিকে গেছে রাস্তাটা, একটা মানে বাদের দিকে গেছে। বাদের পরে আবার ওইখানে আবার ওই যে আমাদের হিন্দুরা আবার কিছু মানে লাশ টাশ আর কি ওখানে পুরায়। আচ্ছা। তো ওদিক দিয়ে প্রতিদিন মতো তখন বাড়িতে যাওয়া শুরু করছে। তো তাদের আবার কি জানে হয়েছে, বাড়ি যেতে যেতে হঠাৎ করে তাদের রাস্তা ভুল করে ওই রাস্তা দিকে চলে গেছে। মানে তারা যে সোজা রাস্তায় যাবে তাদের বাড়ি থেকে, তার বাড়ির রাস্তায় যায় না, তারা দুজনেই বাম দিকে রাস্তা ধরে বাদের দিকে চলে গেছিল। তো হাঁটতে 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 যখন মানে বাদ তাদের সামনে পড়ে গেছে, তখন তারা রিয়েলাইজ করতে পারতেছে যে আসলে আমরা কোথায় আসলাম। ওকে। যে আমরা তো এটাতে বাড়ির রাস্তা না, আমরা হঠাৎ করে কোথায় চলে আসলাম। মানে তারা আসলে ভুল পথে যাচ্ছে, এবং সেটা তারা তাদের অগোচরেই গেছেন, বুঝতে পারেন, তারা বুঝতে পারছে না যে আমরা কোথায় আসছি। ওকে। তারপরে অ্যাকচুয়ালি ওখানে পৌঁছার পরও তারা বুঝতে পারছে না যে আমরা কোন জায়গায়, মানে তারা যেটা অনুভব করতেছে তারা কোন জায়গায় সেটা বুঝতে পারতেছে না। আচ্ছা। তো যখন বাদের কাছে চলে গেছে, বাদ পার হয়ে গেছে, মানে বাদের উপরে উঠছে এক কথায়, মানে বাদ পেরোবে। এই বাদ থেকে রিলেশন করছে যে আমরা তো এটা আমাদের জায়গা না। তো ওই জায়গায় দাঁড়িয়ে তার অনেকক্ষণ মানে ভাবে যে আসলে আমরা কোন জায়গায়, আমরা এখন কোন পথে যাব। তো অনেকক্ষণ পর তারা চিন্তা করলো যে ঠিক আছে, আমরা তো যে দিক দিয়ে আসছি হয়তো সেদিক দিয়ে গেলে তো আমাদের রাস্তা পাবো। অর্থাৎ তাদের যে ব্যাক পথে যাবে সেদিক দিয়ে গেলে তারা রাস্তা পাবে। এই উদ্দেশ্য করে তারা পিছনে মুখ ঘুরে। এই সময় তারা পিছনে যে ঘুরবে, তারা ঘুরেই দেখা যায় তাদের পিছনে যে মনে হচ্ছে যে যেভাবে রাস্তায় আসছিল সেই জায়গায় কোনো রাস্তায় নেই। অ্যাকচুয়ালি পিছনে যে তারা ব্যাক করবে, পিছনে সব জঙ্গল। তারা বুঝতে পারতেছে যে আমি যে রাস্তা দিয়ে আসছি সেটা রাস্তা ছিল না, সেটা জঙ্গল। মানে তারা রাস্তা দিয়ে কখনো আসেনি, সেটা জঙ্গল দিয়ে আসছে, জঙ্গলের মাঝখানে পথ দিয়ে আসছে। তারা বুঝতেও পারেনি যে আমরা জঙ্গলের মাঝখান দিয়ে আসছি। পিছনে ঘুরে দেখে তারা জঙ্গল। তো এই জঙ্গলে যাওয়ার পথে আবার তখন তারা দাঁড়ায় যায় যে পিছনে তো জঙ্গল, তাহলে আমরা কোথায়, আমরা যাবো কোন দিকে। তো তারা কোনো দিকে না ভেবে তারা পিছনের দিকে হাঁটা শুরু করে যে আমরা জঙ্গল দিয়ে যদি আসছি তাহলে জঙ্গল দিয়ে আবার যাবো, ব্যাক দিকে যাবো, আমরা পিছন পাশ দিয়ে যে দিক দিয়ে আসছিলাম সেদিক দিয়ে যাবো। তো কয়েক পা আগানোর পরেই মানে বাদ থেকে যখন নামছে, নামে যে জঙ্গলটা ওখানে এমন মানে পা দেওয়ার সাথে সাথে, মানে ওখানে নামার বাদ থেকে নামানোর সাথে সাথে ওই জঙ্গলের সমস্ত গাছপালা যেমন ঝড়ো বাতাস বয়ে যায়, বাতাস বওয়া শুরু করলো। আচ্ছা। তো সেই সময় আবার তারা অনেক ভয় পায় যে কি শুরু হলো, মানে তারা যে ব্যাক পথে যাবে তার ব্যাগে যেতে পারতেছে না, মানে এত বাতাস, হঠাৎ করে এত বাতাস আসলো সেই জঙ্গলের মধ্যে যে তার ব্যাগে যেতে পারতেছে না, মানে বাতাসটা তাদেরকে ঠেলে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। তো তারা তো অনেক ভয় পেয়ে যায়, তো ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। তো এহসান ভাই আবার সাধারণ ভাইকে জিজ্ঞেস করে, মানে অ্যাকচুয়ালি সাধারণ ভাইকে ওনার বন্ধু এহসান ওনাকে জিজ্ঞেস করে যে আমরা তো মনে হয় আজকে মানে আমাদের সঙ্গে হয়তো কোনো কিছু ঘটে যাবে, আমরা তো ভুল পথে আসছি, নিশ্চয় মনে হয় আমাদের সমস্যা হচ্ছে। আমরা তখন তারা রিয়েলাইজ করতে পারে যে আমরা যে ওই যে শিমুল গাছের ওখানে যে পিছনে গিয়েছিল, ওইখানে যে শাহজাহান ভাই চমকে গেছিল, ওখানে চমকে গেছিল, অনেকক্ষণ দাঁড়াইছিল, তারা তখন মনে করতে পারে যে আমাদের মনে হয় নিশ্চয়ই আমাদের পিছু কেউ নিয়েছে। আচ্ছা, মানে কোনো আত্মা বা এরকম কিছু ওদের পিছু নিয়েছে, কোনো একটা আদিভৌতিক কোনো কিছু যার একটা সুপারন্যাচারাল পাওয়ার রয়েছে। আচ্ছা, মানে এহসান ভাই শাহজাহান ভাইকে সেটা বলে যে আমাদের মনে হয় নিশ্চয়ই এরকম কোনো ঘটনা ঘটতেছে।
তো এটা মাইন্ডে নিতে না নিতে তারা আবার মানে তাদের সৃষ্টিকর্তার নাম স্মরণ করেন। স্মরণ করার পরে মানে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে। চোখ বন্ধ করার পরে মানে ওই বাতাসটা যখন মানে চোখ যখন বন্ধ করছে তখন বাতাসটা হালকা কমে গেছে। মানে যখন ওনার সৃষ্টিকর্তার নাম নিয়েছিল বা ওনার আল্লাহর নাম নিয়েছিল তখন মানে বাতাসটা একটু থেমে গেছিল। থেমে যাওয়ার পরে তারা আবার মানে হাঁটা শুরু করে। ঠিক এই মুহূর্তে জঙ্গলের সামনে মানে কয়েকটা কঙ্কাল দাঁড়ায় আছে। আচ্ছা, জঙ্গলের সামনে কয়েকটা স্কেলিটন মানে কঙ্কাল দাঁড়িয়ে রয়েছে। তারা দেখতে পাচ্ছে যে কয়েকটা কঙ্কাল তাদের সামনে দাঁড়িয়ে আছে, মানে দোল খাচ্ছে, যেমন হাত পা কঙ্কালের দোল খায় সেরকম মানে দোল খাচ্ছে কঙ্কাল হাত পা গুলা, এবং একটা আওয়াজ আসতেছে, ঝনঝন শব্দ আওয়াজ আসতেছে। আচ্ছা, ওই কঙ্কালের শরীর থেকে মানে ওই যে নড়তেছে, তারা বুঝতে পারতেছে যে ওই আওয়াজটা ওইখান থেকে আসতেছে। আচ্ছা, তো ঠিক সেই সময় তো মানে তাদের মাথায় আর কিছু আসতেছিল না, তারা কি করবে। মানে তারা ভয় এত জড়সড়, তারা কি করবে সেটা বুঝতে পারতেছিল না। তো তারা আবার কি করলো সেটা দেখে আবার পিছনে ওই বাঁধের দিকে দৌড়ে যায়। মানে বাঁধে যে জায়গায় ছিল উঠছিল সে বাঁধে আবার দৌড়ে চলে যায়। তারপরে ওই বাঁধ থেকে আপনার প্রায় 100 কি 150 গজ দূরে আবার ওই শ্মশান ঘাটে যে মন্দির ছিল, ওই শ্মশান ঘাটের মন্দির আছে। আচ্ছা, তো তারা আবার কি করছে, মানে দৌড়ে গিয়ে বলতেছে যে মন্দির তো আমরা যে ধর্মে হই না কেন, মন্দিরে যদি যাই তাহলে আমরা হয়তো একটু সুরক্ষিত থাকবো। তারা মন্দিরের দিকে এগিয়ে যায়। তো যখন মন্দিরের দিকে এগিয়ে যায় তখন মানে যে কঙ্কালগুলো তাদের পিছনে তারা করতেছে, মানে তারা যতই মন্দিরের দিকে আগে যায় কঙ্কাল তাদের পিছে পিছে আসে। তো আসার পরে তারা ভাবে যে না, তারা আমরা ওইদিকেও যাবো না, ওইদিকে গেলে আর হয়তো বিপদ বাড়বে আমাদের। তো দাঁড়িয়ে যায় অনেকক্ষণ, প্রায় আপনার আধা ঘন্টা বা 1 ঘন্টা পর ওরা অনুভব করতে পারে যে তাদের কাছে তো সিগারেট আছে, যে তাদের মানে অনুভব হচ্ছে যে হয়তো আগুন দেখলে তারা কিছু মানে চলে যাবে, মানে আগুন বা এরকম কিছু দেখলে তারা চলে যাবে। তো তারা আবার কি করছে, মানে সিগারেট নিয়েছে, তো ম্যাচটা যে জ্বালাবে সেই ম্যাচটা জ্বলে না, মানে তারা যে সে বাল্বটা জ্বালাবে বাল্বটা জ্বলতেছে না। তো এরকম হওয়ার পরে তারা মানে তখন সাজান ভাই আবার বলছে ওনার ফ্রেন্ডকে যে আমরা মনে হয় আজকে ঘরে ফিরতে পারবো না, আমাদের মনে হয় সব শেষ হয়ে যাবে। তো তারা এসব কিছু চিন্তা না করে তারা ওই বাঁধের উপর বসে যায়। মানে বাঁধের উপরে বসে যায়, ভাবলো যে এইখানটাতেই বোধহয় আমরা বেশি নিরাপদ, এখানটায় আমরা বেশি নিরাপদ। তারা আর কোথাও আর কোনো রাস্তা পাচ্ছিল না, সব দিকেই মনে হচ্ছে বিপদ বেশি ঘনিয়ে আসছে, যেদিকে যাচ্ছে তারা সেদিকে কিছু না কিছু ঘটছে। ওকে, এজন্য তারা বাঁধ থেকে নড়তেছে না, যে যতক্ষণ না কিছু ভালো কিছু পাচ্ছে ততক্ষণ আমরা যাবো না এখান থেকে, আমরা তো আজকে শেষই, আমরা তো আজকে হয়তো ঘরে ফিরতে পারবো না, এজন্য ওরা বাঁধে পর্যন্ত বসে থাকে। তো ঘরের দিকে যখন তারা তাকায় তখন মানে ওইখানে বসে থাকতে থাকতে প্রায় রাত 12টা কি 1টা বেজে গেছে। আচ্ছা, তো বেজে যাওয়ার পরে মানে একটা মানে মহিলা আসে, মানে প্রায় আপনার 50+ হবে। আচ্ছা, এক মহিলা সাদা পোশাক পরে আসে। তো আসে জিজ্ঞেস করে যে তোমরা কোথায় যাবে, তোমরা এখানে বসে আসো কিসের জন্য। তো ওনারা দুজন আবার কি করছে যে ওনাকে সব খুলে বলছে যে আসলে আমরা তো বাজার থেকে ফিরতেছিলাম, তো আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটতেছে, তো আমরা ভুল করে এখানে চলে আসছিলাম, তো এখন তো আমাদের সঙ্গে এইসব ঘটনা ঘটতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা আমার সঙ্গে চলো। আচ্ছা, তো ইহসান ভাই আবার একটু ওই ওনাদের সুরটা জানতো, হ্যাঁ। তো বলতেছে আমরা আপনার সঙ্গে যাবো কেন, মানে ওই মহিলাকে প্রশ্ন করে যে আপনার সঙ্গে যাবো কেন। কাছে আমি তোমাদের বাড়িতে পৌঁছাই দেবো, আমি তোমাদের বাড়িতে পৌঁছাই দেওয়ার জন্য আমি আসছি। আচ্ছা, কাছে আমরা আপনাকে বিশ্বাস করি না। ওকে, আমরা আপনাকে বিশ্বাস করি না। কাছে না কোনো সমস্যা নেই, তোমরা এখানে আসছো, হ্যাঁ, অনেক তোমরা ভুল পথে চলে আসছো, এখানে অনেক খারাপ কিছু আছে, তো তোমরা আমার সঙ্গে চলো, তোমরা নিরাপদে বাড়িতে চলে যেতে পারবে। আচ্ছা, তো
ওই মুহূর্তে ঠিক আছে, তাহলে আপনি যদি এত করে বলছেন তাহলে আমরা কোন পথে যাব, চলেন। তো তারা আবার কি করছে, ওই বাঁধ দিয়ে বাঁধে বাঁধে যে মন্দির আছে, ওই কালী মন্দির, মানে ঠিক কালী মন্দিরের দিকে যে বাঁধের রাস্তাটা গেছে ওইদিকে যাচ্ছিল আর কি। তো যেতে যেতে যখন মানে কালী মন্দিরটা পার হয়ে যাবে তখনই ওই মহিলা উধাও। আচ্ছা, এতক্ষণ ধরে যিনি পথ দেখাচ্ছিলেন, মানে যিনি তাদের সাথে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি সেখান থেকে হাওয়া, মন্দিরটা যখন মানে পার হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি বাঁধের নিচে হলো মন্দির। আচ্ছা, মন্দিরটা একটু দূরে, আপনার 100-150 গজ দূরে। আচ্ছা, তো ওই বাঁধটা যেদিকে, মন্দিরটা যেদিকে, সেদিক দিয়ে বাঁধটা এগিয়ে গেছে। তো এগিয়ে যাওয়ার পরে মানে বাঁধ যখন ওই লাইনটা ক্রস করেছে আর কি, মন্দিরের ক্রস করার পরে ওই মহিলা ওনাদের সঙ্গে আর নেই। আচ্ছা, ওনাদের সঙ্গে যে পথটা দেখাচ্ছিল ওই মহিলার নেই। আচ্ছা, তারপরে কি ঘটলো? তারপরে তারা মানে যখন ওই পার হয়ে গেল, মহিলাকে আর পাচ্ছিল না, তখন তারা বলছিল যে মহিলা কোথায় গেল। তারা তো আবার চিন্তা পড়ে গেছে, খুব স্বাভাবিক, যে অ্যাকচুয়ালি মহিলা আমাদের সঠিক পথ দেখালো না ভুল পথ দেখালো, ওর এদিকে যাবো কি যাবো না। তারা আবার মানে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে। একটার পর একটা খারাপ ঘটনা ঘটতে তাদের সাথে মানে এতক্ষণ ধরে ঘটছিল, তো স্বাভাবিকভাবেই আরো বেশি চিন্তিত হয়ে ওঠে। আচ্ছা, তারপরে তো সেই সময় ওই ওসমান ভাই আবার তার সূরা কিছু মনে পড়ে গেছে। তো উনি আবার সেই দোয়াটা পরে মানে দুজনকে মানে জড়িয়ে ধরে। আচ্ছা, মানে ওরা দুই বন্ধু দুজনকে জড়িয়ে ধরার পরে তো ওই সময় মানে পূর্ণিমা যেহেতু কয়েকদিন পার হয়ে গেছে, ওই সময় আবার জ্যোৎস্নাটা কিছু উঠে আসছিল। আচ্ছা, আকাশে চাঁদ ছিল এবং সেটা দিয়ে মোটামুটি রাস্তাঘাট কিছুটা দেখা যাচ্ছিল। প্রথম সন্ধ্যার দিকে আসলে রাস্তা দেখতে পেয়েছিল না, যেহেতু পূর্ণিমাটা প্রথম দিকে চলে গেছে। আচ্ছা, পরে আসতেছে মানে অন্ধকারের দিকে যেটা আসতেছে সেটা হলো 12টার পরে চন্দ্র আস্তে আস্তে উঠতে থাকে। আচ্ছা, তো ওই সময় যখন চন্দ্র হালকা উঠতেছিল তখন আর কি আপনার রাস্তা কিছু ওরা বুঝতে পারতেছে যে এই পাশে একটা রাস্তা আছে। আচ্ছা, তো তারা ভাবে যে আসলে মনে হয় এটা মনে রাস্তা হবে আমাদের সেই মোড়ে ওঠার মতো। তো তারা নিশ্চিন্তে আবার ওই রাস্তা পাড়িয়ে দেয়, মানে হাঁটতে হাঁটতে তারা তখন ওই মুহূর্তে চলে আসে ওই মোড়ের কাছে, যে 3 মাথা মোড়টা ছিল ওদের বাড়ি যাওয়ার, সেই মোড়ের কাছে চলে আসে। তারপর তারা বুঝতে পারে যে আসলে রাস্তা আমাদের এদিকে। তখন তারা তাদের মতো বাড়িতে চলে যায়। যার পরে তাদের সেই ঘটনাটা সেদিন রাত্রে কাউকে কিছু বলেনি। পরের দিন বলেছিল তাদের কাছে যে কি ঘটেছিল এগুলো, মানে ওনাদের বাবার মায়ের কাছে বলছিল। তো ওনারা আবার কি করছে যে এনারা তো নিশ্চয়ই খারাপ জায়গা থেকে ঘুরে আসছে, মানে শ্মশানঘাট পাড়ি দিয়ে আসছে, তো নিশ্চয়ই মনে হয় এনাদের কিছু হয়েছে। তো ওনারা আবার কি করছে, বাড়িতে ওঝা নিয়ে আসছিল। অ্যাকচুয়ালি গ্রামে এরকম অনেক তান্ত্রিক পাওয়া যায়, যারা মানে এরকম যাদের হয় তাদেরকে গাটা ঝেড়ে দেয় আর কি। তো উনি আবার এসে মানে ওনার যে দেবতার সাহায্যে উনি এই তন্ত্র সাধনা করছিলেন, তো ওনাকে নিয়ে আসে আর কি, মানে হাজির করে ওনার শরীরের মধ্যে। তো হাজির করার পরে ওনাদেরকে সবকিছু বলে দেয় যে তোমাদের সঙ্গে এসব ঘটনা ঘটছিল, তোমরা দোকানের পিছনে এরকম আওয়াজ শুনছিলে, তোমরা ফিরে দিয়ে গেছিলে, সেগুলোকে লাঠি দিয়ে তাড়াইছিলে। তো এই লাঠি দিয়ে তাড়ানোর কারণে ওনারা তোমাদের পিছনে নিয়েছিল। আচ্ছা, এখানে কয়েকটা দুরাত্মা ছিল, তাদেরকে বলে দেয় এবং তারাই তোমাদের ওই শ্মশানঘাটের দিকে নিয়ে চলে যায়। অলরাইট, সো এই ঘটনার সূত্রপাতটা বেসিক্যালি হয়েছে সেই দোকান থেকে, যেখানে তারা আড্ডা দিত, বা সেখানে যাওয়ার কারণে এবং সেখানে কিছু ঘটনা ঘটবার কারণে এই যে অশরীরী শক্তিটা আছে সেটা কোনো কারণে রাগান্বিত হয়ে যায় এবং এই ঘটনাগুলো তার সাথে একটার পর একটা রিপিটেডলি ঘটতে থাকে। আচ্ছা, এই পরবর্তী সময় কি আর কোনো কিছু ঘটেছে তাদের সাথে? পরবর্তীতে ওই ওরা যখন আসছিল তখন উনি আবার ওই যে মহিলা আসছিল ওনাকে বুড়ি সাহায্য করছিল যে রাস্তা দেখানোর জন্য। অ্যাকচুয়ালি ওই মহিলা অন্য কেউ ছিল না, ওই ওঝা বলতেছে ওই যে মন্দিরে যে দেবতা ছিল ওই দেবতা তোমাদের সাহায্য করছে। আচ্ছা, অ্যাকচুয়ালি ওইখান থেকে বের করে নিয়ে আসছে, তোমাদের মন্দির পার করে দেওয়ার কারণে তোমরা রাস্তা পেয়ে গেছো। অ্যাকচুয়ালি তারা যখন ওই যে তাদের সুরাটুরা কিছু বলছিল এবং সৃষ্টিকর্তার নাম নিয়েছিল, তখন এটা মানে মহিলা তাদেরকে সাহায্য করার জন্য আসে।
আচ্ছা, মহিলার রূপ নিয়ে। জি, সাদা পোশাক পরে ওনাকে সাহায্য করে তারা ওই রাস্তা পার হয়ে যায় এবং বাড়িতে আসে। পরে আবার ওই ওছা ওনাদের হালকা কিছু তাবিজ দিয়ে দিয়েছিল জি, যে যাতে এগুলো না হয়। তারপর থেকে তারা তাদের স্বাভাবিকভাবে জীবন কাটাচ্ছিল আর কি। অনেক 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 ধন্যবাদ আপনাকে আপনার পরবর্তী ঘটনাটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আমরা শুনছিলাম উত্তম সাহার ঘটনা। আমরা পরবর্তীতে উত্তম সাহার ঘটনা শোনার পরে আমরা পরবর্তী অতিথি যিনি আছেন তার কাছে চলে যাব। হাবিবুর রহমান সাগর, ইসিবি চত্বর ক্যান্টনমেন্ট থেকে তিনি এসেছেন। দেশের বাড়ি কুষ্টিয়া খোকসা থানা এবং পেশায় একজন চাকুরিজীবী। আমরা একে একে তার কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা শুনব। আর অনেকগুলো মেইল আমরা পেয়েছি, যে কথা বলছিলাম বিরতির আগে, যে অনেকে মেইল করেছেন। একটু প্রাপ্তি স্বীকার করতে চাই। খায়রুল ইসলাম মেইল করেছেন, আব্দুল ওয়াহিদ, সাজিদ আরহান, সিয়াম এবং নয়ন, তারা সবাই খুব সুন্দর কিছু ঘটনা আমাদেরকে মেইল করে পাঠিয়েছেন। যদি সম্ভব হয় আজকে পড়তে পারি, আর যদি না পড়তে পারি নেক্সট উইকে অবশ্যই অন্তত কিছু মেইল আমরা পড়বার চেষ্টা করব। যারা নিজের ঘটনা পাঠাতে চান তারা voy@radiodhoni.fm এই মেইল অ্যাড্রেসে নিজের ঘটনা লিখে পাঠান, অথবা চাইলে ইনবক্সেও আপনার ঘটনা আপনি লিখে পাঠাতে পারেন। সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার এবং নাম ঠিকানা দিতে অবশ্যই ভুলবেন না। চলে যাচ্ছে আমাদের পরবর্তী অতিথি হাবিবুর রহমান সাগর আপনার কাছে। হাবিব, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এবং লিঙ্কন ভাইকে অত্যন্ত শুভেচ্ছা যে আমাকে এইখানে বসে লিসেনারদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রকাশ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেকগুলো ঘটনা শুনবো আপনার কাছ থেকে। আপনার 4টা ঘটনা আমরা শুনেছি অফ এয়ারে, আপনি একে একে শোনাচ্ছিলেন আমাদেরকে 4টা ঘটনা। আমরা সেখান থেকে এখন শুনবো। একদম প্রথমে আমরা শুনবো আপনার বন্ধুর ঘটনা, যিনি আবদুল্লাপুরে বাইক নিয়ে যান এবং আপনি এবং আপনার বন্ধু আবদুল্লাপুরে যাওয়ার ঘটনা, এবং সেখানে কিছু অদ্ভুত ঘটনা আপনাদের সাথে ঘটে, রাতের বেলার ঘটনা। আমরা সেই ঘটনাটি শুরু করি। প্রথম ঘটনাটা আমি শুরু করব, মানে আমরা 3জন বন্ধু ছিলাম আর কি, এখনো আছি। আমি, আমার 2টা ফ্রেন্ড, একজনের নাম আতিক আর একজনের নাম রাসেল। আচ্ছা, 3জন আর কি ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি। তো এখন আমরা আর কি প্রায় সময় রাতের 12টা-1টা পর্যন্ত হুন্ডা দিয়ে আর কি 3জনে একই হুন্ডায় আর কি ঘুরে বেড়াতাম, যেটা হয় অল্প বয়সে। মানে 12টা বাজলে আর কি আমাদের মাথার ভিতর কাজ করতে চল একটু ঘুরে আসি। আর যেদিনকে আর কি ঘটনাটা ঘটছে ওই দিনের কাহিনীটা বলতেছি। এখন আমরা প্ল্যান করলাম যে আবদুল্লাপুরের ওদিকে গিয়ে, মানে ওইদিকে বিরিয়ানি হাউস আছে, আমরা বিরিয়ানি খেতে পছন্দ করতাম বেশি। আচ্ছা, রাতের বেলা যেটা হয় যে অল্প বয়সে আমরা বন্ধু বান্ধব সবাই একসাথে মিলেমিশে বাইরে বের হই, এবং যদি বাইক থাকে বা গাড়ি থাকে সেই গাড়ি বা বাইকে করে আমরা একটু হই হুল্লোড় করি, তারপর কোনো ভালো জায়গায় কোনো ভালো রেস্টুরেন্টে বিরিয়ানি বা কোনো কিছু খাই, তারপর আবার বাড়িতে ব্যাক করি। এই যে ব্যাপারটা থাকে অল্প বয়সে, সেরকম কিছু একটা ব্যাপার ঘটেছে। আমরা প্রতিদিনের মতো আর কি ওই দিনও প্ল্যান করলাম যে যাবো। এখন আমরা হুন্ডায় তেল পর্যাপ্ত পরিমাণে নিয়েছিলাম। নেওয়ার পরে এখন প্ল্যান করলাম যে আবদুল্লাপুর যাব, ওই জায়গা থেকে বিরিয়ানি খেয়ে কিছু মানে ঘুরবো, তারপরে আবার চলে আসবো। এখন গেছি ওই প্ল্যান মতোই গেলাম, যে এই আপনার এই এয়ারপোর্টের আগে ওই জায়গা থেকে আর কি একটু ব্রেক নিছিলাম। তারপরে আবদুল্লাপুর গিয়ে বিরিয়ানি খাওয়ার পরে এখন প্ল্যান করলাম যে আমরা একটু দূরে কোথাও যাই আজকে, যেহেতু হুন্ডায় পর্যাপ্ত পরিমাণে তেল আছে। তখন আমরা 3জনে আর কি এক হুন্ডায় মজা করতে করতে গেলাম। এখন হ্যাঁ, মানে অনেক মানে মজা করতে করতে এত দূর চলে গেছি যে আমরাও বলতে পারি না। মানে ওদিকে যাওয়ার পরে একটা ব্রিজ, মানে খুব সুন্দর ব্রিজটা, ভালো লাগলো যে ব্রিজটা ওই জায়গায় একটু হুন্ডাটা মানে আমরা প্রায় ব্রেক করে 2-3 আর কি গল্প করতেছি। গল্প করতে করতে তখন দেখলাম যে প্রায় অনেক সময় কেটে গেছে। তখন মানে এমন একটা অবস্থায়, মানে হুন্ডাটা একটু দূরে, আমরা 10-15 গজ দূরে ব্রিজের এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিলাম। এখন 3জনেরই মানে অনেক সময় কাটার পরে হঠাৎ করে পিছনে এক ফ্রেন্ড তাকায়, মানে আতিক, যে ওর পিছনে তাকায় দেখে যে হুন্ডাটা আর কি আমাদের ওই জায়গায় নাই, যে জায়গায় পার্ক করে রাখা হয়েছিল ওইখানে নাই। পরবর্তীতে হুন্ডা নাই, মানে আমরা 3জনে অবাক যে কি ব্যাপার, হুন্ডাটা কোথায় গেল, সেটা কি চুরি হয়ে গেল? হ্যাঁ, ওই জন্য আর কি আমরা খোঁজাখুঁজি শুরু করলাম। আর তখন রাতও প্রায় 2টা বেজে গেছে। 2টা বাজার কারণে মানে ওই রাস্তায় একদম নীরব হয়ে গেছে। পরবর্তীতে ভাবলাম যে এই জায়গায় যদি কোনো মানুষও আসে, পায়ের শব্দ হলে আমরা পাবো। হুন্ডা, এত বড় একটা হুন্ডা কোথায় যাবে? পরে হুন্ডাটা খুঁজতে খুঁজতে
এখন ব্রিজের নিচে খুঁজতেছি, সাইডে খুঁজতেছি, কোথাও পাইলাম। পরে ব্রিজের নিচে আর কি মানে ভাবলাম যে হয়তো বা না হওয়ার সম্ভাবনাই বেশি, তারপরে যদি ব্রিজের নিচে পড়ে, মানে এরকম একটা ধারণা আসলো তিনজনেরই। পরে আমরা ব্রিজের সাইড দিয়ে নিচে নেমে মানে অনেক দূর ঘুরে ব্রিজের নিচে আসলাম। তখন আর কি দেখলাম যে হুন্ডাটা আর কি ব্রিজের নিচে ঝুলে আছে। ভাবলাম যে ঝুলে আছে যেহেতু হয়তো বা রশি অথবা কোনো কিছু দিয়ে ঝুলে রাখছে। ব্রিজের যে জায়গাটা, যে ব্রিজটা আছে সেই ব্রিজের নিচের অংশে। জি জি। আচ্ছা। তখন এই আমরা তো মানে অবাক হয়ে গেলাম যে যদি রশি দিয়ে ঝুলায় রাখতো তাহলে তো বুঝতে পারতাম যে না রশি দিয়ে ঝুলায় রাখছে, কিন্তু হুন্ডাটা এমন একটা ভাবে ঝুলে আছে যে মানে রশি অথবা কেউ ধরে আছে কোনো কিছুই না, জাস্ট হুন্ডাটা শুধু ঝুলে আছে। তখন আমরা ভালো করে মানে যাচাই করার জন্য আর কি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলাম, মানে হুন্ডাটার কাছে যাইতে আর কি হুন্ডাটার নিচে মানে অনেক অনেক জোরে পড়লো। মানে নর্মালি যেরকম পড়ার কথা এরকম না, এমন ভাবে পড়ছে যে মানে মাটি মুটি সব কেঁপে উঠছে। তখন তো আমরা মানে ওই জায়গা থেকে উপরের দিকে তাকাইলাম, তখন মোটরসাইকেলটা নিচেই পড়লো। এতক্ষণ ওখানে ঝুলেছিল, এখন নিচে পড়ে গেল সেটা। হ্যাঁ, চোখের সামনে মানে ঝুলে মানে পড়ার পরে আমরা উপরের দিকে তাকাইছি। আচ্ছা। উপরের দিকে তাকানোর পরে মানে এরকম একটা জিনিস যে দেখবো এটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম। জি। তিনজনই একসাথে মানে উপরের দিকে তাকালাম, দেখি যে এরকম একটা আকৃতি, মানে মানুষের মতো না, মানে কোন একটা পশুর মতো না। ঠিক আছে, মানে কালো একটা আবরণ, আর মাথার যে অংশটা, মাথাটা প্রচুর বড়, মানে একটা মানুষের যেরকম মাথা হবে তার চেয়েও প্রায় 10-15 গুণ বড় হবে মাথাটা। এরকম একটা বড় মাথা আর খুব বিশ্রী, মানে এরকম একটা অবস্থা। আমাদের তিনজনেরই মানে আমরা একজন আর একজনের জড়ায় ধরে রাখছি আর কি, এরকম একটা অবস্থা ভয়ে। এখন পরবর্তীতে আমরা কি করব, হুন্ডা তো নিচে পড়ে আছে, হুন্ডা নিব নাকি ওই জায়গা থেকে পলাবো, পরে এরকম একটা মানে দৌড় দিছি, আমরা তিনজনই একসাথে দৌড় দিছি। কিন্তু দৌড় দিতে গিয়ে মানে আমাদের যে ফ্রেন্ড রাসেল ছিল ওই আর কি ওই জায়গায় পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমরা মানে এতটাই ক্লোজ ছিলাম যে যতই ভয় পাই কিন্তু কেউ মানে একজনকে রেখে যাব না, একসাথেই যাব। পরে আমি আর আতিক আর কি ওই রাসেলকে মানে ও তো একটু মানে শরীর ভালো ছিল, যার কারণে ওকে উঠাইতে কষ্ট হচ্ছিল, মানে এতটাই ভার হইছিল মানে ওকে আমরা দুইজন মিলে উঁচা করতে পারতেছিলাম না, প্রচুর ভার। আর ওর মুখের দিকে তাকায়া দেখলাম যে ওর মুখটা সেম মানে ওই যেই মুখটা দেখতেছিলাম আমরা উপরে, সেম ভাবে ওর মুখটা ওইরকম বড় হয়ে গেল। আমরা তো দেখে এমন ওকে মানে ছেড়ে দেওয়ার অবস্থা, মানে ছেড়েই দিছি। ছেড়ে দেওয়ার পরে এখন আমরা দুইজন কি করব, তখন আমি আর আতিক মাদ্রাসায় পড়তাম। মাদ্রাসার পড়ার জন্য আর কি নিজেদের ভিতরে একটু মানে সুরা টোরা পারতাম, যার কারণে ওই সুরা টোরা পরে ওকে মানে একটু ফুটু দিলাম। দেওয়ার পরে স্বাভাবিকভাবে আর কি ওর জ্ঞান ফিরে নাই, কিন্তু ওর চেহারাটা আর একটু ভালো হয়েছে, মানে যে বড় আকৃতির মুখটা ছিল ওটা সোজা হয়েছে, ঠিক হয়েছে। তারপরে আমরা দুইজন ওকে নিয়ে ব্রিজের উপরে উঠাইলাম। ব্রিজের উপরে উঠানোর পরে তারপরে আর কি ব্রিজের উপরে উঠানোর পরে আর কি যে ঘটনাটা ঘটলো, ও মানে ব্রিজের উপর উঠানোর সাথে সাথে ও মনে করেন যে সোজা দৌড় শুরু করলো। আচ্ছা, মানে এরকম ভাবে দৌড়াচ্ছে যে আমরা পারতেছি না, ওর সাথে অনেক স্পিডে দৌড়াচ্ছে। পরে দৌড়াইতে গিয়ে এক জায়গায় ও চুপ করে বসে পড়লো, মানে একটা মানে ছোট আকৃতির কোনো মুরগির মতো আর কি হয়ে গেছে, মানে বসছে যে ছোট হয়ে গেছে একবারে। পরে ওকে নিয়ে আমরা আর কি মানে অনেক টেনশন, তখন কি করব, আমরা তো এরকম ভাবতেও পারি না যে এরকম কিছু হবে। পরে ওর সাথে যখন করলাম মানে কথা বলার চেষ্টা করলাম, ও কোনো কথা বলতেছে না। আতিক আছে, ও সোরা টোরা পরে ফু দিল, ওর শরীরে ফু দিচ্ছে না, মনে হয় কেমন একটা রিয়াকশনও করতেছে, মানে এরকম অনেক আল্লাহর কি নিয়ামত। ওই সময় ঠিক একটা গাড়ি আসলো, মানে প্রাইভেট কারের মতো, আমরা পারতেছি না গাড়ির উপরে পড়ে যাইতে। গাড়িটা ব্রেক করানোর সাথে সাথে মানে ভিতর থেকে কয়েকজন লোক বের হলো, মানে নর্মালি আর কি মানুষের মতোই। তখন তারা বাইর হওয়ার পরে আমরা যে বললাম যে এরকম এরকম অবস্থা, আমরা অনেক বিপদে আছি, তারা আমাদের কথা বিশ্বাস করতেছে না, ভাবতেছে যে আমরা মনে হয় ছিনতাইকারী, মানে কি এরকম, যেটা স্বাভাবিক আর কি, ব্রিজের উপরে এরকম ভাবতেই পারে, রাতের বেলা বলে কথা। তাও তখন প্রায় 2টা থেকে 3টার উপরে বাজে। ওই টাইমটায় তখন তারা বিশ্বাস করতেছে না। পরবর্তীতে আমরা অনেক রিকোয়েস্ট করার পরে তারা হচ্ছে যে ভাবলো যে না ঠিক আছে, দেখি কি অবস্থা।
পরে তাদেরকে নিয়ে ওই ফ্রেন্ডের কাছে গেলাম, তখন ফ্রেন্ডরা দেখি যে আমরা যেরকম অবস্থায় ছিলাম মানে ও নর্মালি একদম স্বাভাবিক হয়ে গেছে। মানে ওই লোক দুইটাকে নিয়ে গেলাম, দেখি ও স্বাভাবিক, কিন্তু আমরা কিছুক্ষণ আগে ওকে মানে অন্যরকম অবস্থায় দেখছিলাম যে ছোট হয়ে আছে। তারপরে ওকে ওই জায়গা থেকে নিয়ে আমরা আর কি গাড়িতে করে, ওই মোটরসাইকেল তো ওইখানেই পড়েছিল, মোটরসাইকেল আর কোনো খবর নাই। তখন অনেক টেনশনে যে আগে ওকে বাঁচাই তারপর মোটরসাইকেলের চিন্তা করা যাবে, কারণ ওই সময়টা আপনারা মানে ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে পড়ে গেছেন অলরেডি। তখন আপনার একজন বন্ধু প্রায় তার জীবন সংশয়ের মতন একটা অবস্থা। ওকে, তারপর পরবর্তীতে আর কি ওই ওকে নিয়ে গাড়িতে করে নিয়ে আমরা সোজা বাসায় গেলাম। বাসায় গিয়ে আর কি ওই ইমাম সাহেবকে আনালাম, মানে আমাদের মসজিদের ইমাম সাহেব আসলো। আসার পরে তাকে অনেক ঝাড়ফুঁক করলো, প্রায় তার ঝাড়ফুঁক করার পরে একটু সুস্থ হয়েছিল, কিন্তু ওর শরীরে এবং আমাদের তিনজনের শরীরে আর কি মানে প্রচুর জ্বর ছিল, প্রায় সপ্তাহখানেক মতো। পরবর্তীতে আমরা আস্তে আস্তে মানে সুস্থ হয়ে যাই। মানে এরপরে আর কোনো ঘটনা ঘটে না? এরপরে আর এরকম কোনো ঘটনা ঘটে না। আর রাত্রে আমরা এরকম বের হই নাই। ওই দিনের পর থেকে আর বের হননি? না। এখন আর বের হন না? না, এখনো বের হই না। অভিজ্ঞতা, দিস ইজ কল্ড আসলে এক্সপেরিয়েন্স, ইজন্ট ইট? শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। হাবিবুর রহমান সাগরের একদম প্রথম ঘটনাটি আমরা শুনলাম, তাঁর এবং তার বন্ধুদের সাথে ঘটে যাওয়া একটা সুপার ন্যাচারাল ঘটনা। আপনার জীবনে যদি এরকম ঘটনা থাকে এবং যদি আপনি কোনো অ্যাবনর্মাল কোনো কিছু এবং সুপার ন্যাচারাল কোনো কিছু যদি আপনি এক্সপেরিয়েন্স করে থাকেন, সেটা আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। শেয়ার করবার নিয়মটা হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে আপনি টাইপ করবেন RD, দ্যাট মিনস রেডিও ধ্বনি, RD স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে ভয়, BHOY এটা লিখবেন। লিখে আপনার ফোন নাম্বারটি দেবেন, দিয়ে পাঠিয়ে দেবেন 27171 এই নাম্বারটিতে। আপনি ঘটনাটি, আপনার যে ঘটনা আছে সেই ঘটনা আপনি লিখেও পাঠাতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসে। মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoy@radiodhoni.fm। আপনি কমেন্ট সেকশনে এই অ্যাড্রেসটি পেয়ে যাবেন। আর যারা আমাদেরকে মেইল করতে চান তারা মেইল করুন আপনার ঘটনা। আমরা চেষ্টা করব সামনের সপ্তাহে একটা কিছু কিছু ঘটনা কাল নেক্সট উইকে আমরা অবশ্যই মেইল থেকে পড়ার চেষ্টা করব। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। গল্প গানের সারাদিন আরজে লিংকন আপনার সাথে আছে ভয় নিয়ে, এবং রাত 12টা পর্যন্ত আপনার সাথে থাকছে এবং আপনাকে শোনাচ্ছে কিছু হন্টেড ইনসিডেন্টস, যেগুলো আমাদের আজকের অতিথিদের সাথে ঘটে গেছে। সেই ধরনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। এবং এই পর্যায়ে আবারও চলে যাচ্ছে আমাদের বন্ধু, আমাদের আজকের অতিথি হাবিবুর রহমান সাগর আপনার কাছে। আপনার পরবর্তী যে ঘটনাটি সেটা আপনার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আপনি নিজের জীবনে সেটা প্রত্যক্ষ করেছেন এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই ভয়ের অভিজ্ঞতাটা আপনার কাছ থেকে আজকে আমরা শুনতে চাই। হ্যাঁ, এখন যে ঘটনাটা আমি বলবো সেটা হচ্ছে আমার মানে আমি যখন আমার মায়ের গর্ভে থাকি তখন থেকে আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটা। আচ্ছা, মানে আমি যখন দুনিয়াতে আসি নাই তখন আর কি আমার আম্মু ফেস করছে, এবং আমি আসার পরে আমি নিজে ফেস করছি। আচ্ছা, ঘটনাটা শুরু হয়েছিল এরকম একটা সময় যখন আমি আর কি আমার আম্মুর মুখে শুনছি, যখন আমার 7-8 মাস যখন আমি গর্ভে ছিলাম তখন রোজার মাস ছিল। দেন আম্মু রাত্রেবেলা সেহরির সময় গ্রামে সেহরির সময় উঠে আর কি রান্না করতো। এখন এরকম সবসময় রান্না করতো। তখন একদিন আর কি হঠাৎ রান্না করে, মানে সেহরির সময় স্বাভাবিক 2টা, 2:30, 3টা বাজে। ওই টাইমে রান্না করার পরে মানে তখন ঠিক মানে রান্না করা শেষ হয়েছে, তখন আর কি আম্মু ওয়াশরুমে গেছিল। ওয়াশরুম থেকে বের হয়ে যখন আসার সময় হঠাৎ করে মানে পিছন থেকে আর কি আমাদের বাড়ির পিছন থেকে, বাড়ির পাশে আর কি মাঠ, তখন ওই বাড়ির পিছন থেকে একটা বড় আগুনের দলার মতো দেখলো। আর মানে এরকম একটা আগুনের দলা, আর তার সাথে ঝনঝন ঝনঝন এরকম একটা শব্দ ছিল, যে শব্দটা আম্মু শুনতে নিজের কানে শুনেছিল।
পরে আগুনের দলাটা ঠিক মাথার উপর দিয়ে গিয়ে একদম মাঠের মাঝখানে চলে যায় আর আস্তে করে নাই হয়ে যায়। আওয়াজটাও সেম, আগুনের সাথে সাথে নাই হয়ে যায়। এরকম কয়েকদিন দেখার পরে যখন আর কি একদিন হঠাৎ করে আম্মু এরকম দেখতে পেলো যে মানে বাড়ির আর কি আমাদের যে রাস্তার পাশে বাসার ঠিক পিছন সাইডে আর কি আগে জঙ্গল হালকা পাতলা যে সোন বলে আর কি গ্রামে, ওই সোনের ছিল ভুই ছিল, ওই সোনের ভিতরে আর কি দেখতে পারতো মাঝখানে মানে এরকম দেখতো যে হঠাৎ করে আগুন ধরে গেছে সোনের ভিতরে। যখন আমি আমার আম্মুর গর্ভে ছিলাম ওই টাইমের ঘটনা আর কি, এটা হঠাৎ করে আগুন ধরে গেছে এবং আবার দেখতে পারতো যে দুইটা আগুনের দলা এরকম লড়াচড়া করতেছে। ঠিক এরকম প্রায় সময় দেখতো। যদিও আমার দাদার দাদা তারা কবিরাজ ছিল, তো যার কারণে আর কি এই সমস্যাগুলো বেশি হইতো। আর পরবর্তীতে যখন আমি দুনিয়াতে আসি তার 7-8 মাস, মানে 7-8 মাস বলতে হ্যাঁ এরকমই প্রায় বছর খানিকের মধ্যে এরকম আম্মু অনেক ফেস করতো, মানে এই ঘটনাগুলাই বেশি ঘটতো আম্মুর সাথে। আমাদের বাড়ির আর কেউ দেখতো না, কিন্তু আমার আম্মু আর কি এইসব বেশি দেখতো। পরবর্তীতে আম্মু অতটা করতো না, যে গ্রামের বাড়ি স্বাভাবিক এসব হইতেই পারে। আবার দাদার যেহেতু কবিরাজ ছিল, দাদার দাদা কবিরাজ ছিল, হইতেই পারে স্বাভাবিক। তখন আর কি এরকম ভাবে আমি আস্তে আস্তে বড় হই। হঠাৎ করে আর কি বড় হওয়ার পরে একদিন মানে আমাকে মাদ্রাসায় ভর্তি করলো। মাদ্রাসায় পড়তেছিলাম তখন, ছোট, আমার বয়স 7 থেকে 8 বছর। মাদ্রাসায় পড়তেছি তখন আর কি নতুন মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, তো মাদ্রাসায় থাকতে চাইতাম। পরে বাসায় থাকতাম, রাত্রে বাসায় থাকতাম, দিনের বেলা মাদ্রাসায় গিয়ে ক্লাস করতাম। রাত্রে একদিন স্বাভাবিক মানে খাওয়া দাওয়া করে ঘুম আসতাম, বাসায় ঘুমাইছি। আর আমি রাত্রে আর কি আমার মামার সাথে ঘুমাইতাম। তখন আমি আর কি এরকম ছিলাম যে ছোটকালে তখন ভয় পাইতাম খুব, মানে রাত্রে যদি সন্ধ্যার পরেও অন্ধকার হইলে রাত্রে যদি, তখন আর কি আমরা এই যেই ঘটনা বলতেছি এখন আমরা ঢাকার ঘটনাটা বলতেছি আর কি। ঢাকায় বাসায় ছিলাম যখন, এই মাটিঘাটায় ক্যান্টনমেন্টে, ওই বাসায় যখন ছিলাম তখন ওই আর কি রাত্রে বাইরে হয়েছি, মানে রাত্রে বাইরেতে ভয় পাইতাম দেখে আমি মামাকে নিয়ে বাইরে হইতাম। যখনই বাইর হয় একদিন হঠাৎ করে আমি ঘুমাইছে আছি, আমার মামা আমার পাশে। তখন আমি যদি ওই পাশ থেকে নামতে যাই তাহলে আমার মামার শরীরের উপর দিয়ে আমার নামতে হবে চকির। তখন একদিন হঠাৎ মামার আর কি আমি চকি থেকে নামতেছি, তখন মামার ঘুম ভেঙে গেল। আচ্ছা, এখন মামা চিন্তা করলো যে ও তো কখনো অন্ধকারের ভিতরে জীবনে এরকম মানে চকি থেকে নামবে না অথবা বাইরে যাবে না। মামার গায়ে পাও লাগাতে মামার ঘুম ভেঙে গেছে। তখন মামা কি করলো যে দেখিও কি করে। আচ্ছা, তখন আমি আস্তে মানে দরজাটা খুলে, তখন আমাদের বাসার মানে পিটা এরকম ছিল যে বাসাটা প্রায় 25 কাঠার উপরে জায়গাটা ছিল। আচ্ছা, মানে ঢাকার বাসার কথা বলছেন আপনি, যে ক্যান্টনমেন্ট মাটিঘাটার যে বাসাটা আছে এখন, ওই বাসাতেই আছি। আচ্ছা, ওই জায়গায় ওই তখন আর কি একটা পুকুর ছিল। পুকুর বলতে ঢাকা শহরে তো পুকুর না আর কি, ডোবা বলে। হ্যাঁ, ডোবা ছিল, তার পাশে আর কি প্রায় 5-7 কাঠা মতো জায়গা ছিল। ওইখানে আব্বু আর কি পেঁপে গাছ, তারপরে পেয়ারা গাছের এসবে বাগান করছিল। তখন ছিল আর কি পেঁপে গাছের বাগান। তখন আমি বাসা থেকে মানে ওইরকম আমি দরজা খুলে, মামা ভাবছে যে আমি মনে হয় ওয়াশরুমে যাব, ভাবছে বেশি ওয়াশরুমে চাপ দিচ্ছে, যার কারণে আমি ডাক দিই নাই। মামা কি করলো, আমার সাথে সাথে বের হলো, বের হয়ে দেখলো যে আমি ওয়াশরুমে গেলে বাইরে দাঁড়ায় থাকি। তখন এখন দেখতেছে যে আমি বের হয়ে ওয়াশরুমের দিকে না গিয়ে ওই ডোবার দিকে যাচ্ছে। তখনই তো মামার ভিতরে খটকা লেগে গেল যে না, ওই দিকে কোথায় যায়। আচ্ছা, পরে মামা কি করলো, আস্তে আস্তে আমার পিছ পিছ হাঁটা শুরু করলো। তখন আমার পিছ পিছ যাইতে যাইতে দেখে যে আমি ওই যে আমাদের পেঁপে বাগানটা ছিল, ওই পেঁপে বাগানের চারপাশ দিয়ে মানে এরকম হাঁটতেছি, আর যে ডোবাটার কোনা দিয়ে হাঁটতেছি। কিন্তু আমার মামা আমাকে ডাকও দেয় নাই, শুধু আমার পিছন পিছন ফলো করছে। মানে মামা আপনাকে ফলো করছেন যে আপনি আসলে কোন দিকে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন সম্ভবত আমার মামা আমার সাথে ছিল দেখেই মানে কোনো কিছু হয় নাই। আচ্ছা, যেহেতু মামা সাথে ছিল, নাইলে অন্যরকম কিছু করতে পারতো। মামা আপনাকে ফলো করছেন, আপনি হাঁটছিলেন। তারপরে পরবর্তীতে আমি আবার ওরকম ঘুরে আসতে আসতে এখন আবার ঠিক ঘরের ভিতরে ঢুকে আবার শুয়ে পড়ছি। শুয়ে মানে আমি তো চোখ বন্ধ, আমি ঘুমে আসে আছি এরকম। পরে মামা ভাবলো যে ও এরকম করলো কেন। পরে মামা কি করলো, রুমের লাইট জ্বালিয়ে দেখলো যে আসলে
ও তো বাইরে গেছে, খালি পায়ে, জুতাও পরে নাই। দেখি তো পরে মামা আমার পায়ের কাছে দেখে যে আমার পায়ে কোনো ময়লা নেই। যেহেতু আমি ডোবার পাশ দিয়ে হাঁটছি, অবশ্যই আমার পায়ে কাদা লাগার কথা, কিন্তু দেখে যে না, কোনো ময়লা টয়লা কিছুই নেই। পরবর্তীতে এরকম ঘটনা প্রায় সময় আমার সাথে ঘটতো। পরে যখন আস্তে আস্তে বড় হই, তখন আব্বু আম্মু ডিসিশন নিল যে না, আমাকে মাদ্রাসায় থাকতে হবে। কারণ মাদ্রাসায় থাকলে, মাদ্রাসায় পড়লে আর কি মাদ্রাসায় থেকে ক্লাস করতে হয়, নাহলে মানে ভোরবেলা 3টা-4টার সময় ঘুম থেকে উঠাইতে হয়, তো বাসা থেকে এটা পারা যায় না। পরে আমি এরকম মাদ্রাসায় ক্লাস করা শুরু করলাম। এরকম ক্লাস করতে করতে প্রায় বছর খানিক পরে একদিন হঠাৎ বাসা থেকে ফোন গেল মাদ্রাসায় যে সাগর কোথায়। হুজুরের নাম্বারে ফোন দিয়ে বললো যে সাগর কোথায়। তখন হুজুর বললো যে, তখন রাতের প্রায় 10টা থেকে 11টা বাজে। তখন আর কি মাদ্রাসার সব যারা পড়তো সব স্টুডেন্টই আর কি ঘুমের ঘরে ঘুম এসে যায়। তখন হুজুরের একটা ক্লোজ মানে ছাত্র থাকে সবসময় একজন, ওই ভাই আর কি সব স্টুডেন্টদের দেখাশোনা করতো। তার নাম হামিদ ভাই। এখন ওই হামিদ ভাই কি করলো যে হুজুর জিজ্ঞেস করলো যে সাগর কোথায়। তখন হামিদ ভাই বললো যে সাগর তো রুমের ভিতরে আছে, ওর তো ঘুম পাড়ায় রেখে আসলাম, ও তো ঘুম আসতেছে ভিতরে ঘুম আসতেছে, বাইরের দিকে দরজা আমি লাগায় তারপরে আপনার কাছে আসলাম। এমনি অন্য টাইমেও সেম কাহিনী করতো আর কি, সবাইকে ঘুম পাড়ায় পরে হুজুরের সাথে গিয়ে গল্প করতো। ওই দিনও এরকম। পরে আম্মু আব্বু বললো তো সাগর তো মাদ্রাসায় নাই। তখন হুজুর শুনে তো অবাক যে না, যেহেতু ঘুমাইসে আছে বাইরে থেকে লাগানো, তো কোথায় যাবে। পরে আব্বু আম্মু বললো যে সাগর তো বাইরে নাই, এই মাদ্রাসায় নাই, ও তো বাসায়। পরে হুজুর বললো কেন, কিভাবে, কি হয়েছে। তখন আব্বু আম্মু বললো যে আমরা এরকম শুয়ে পড়ছিলাম প্রায় 10টা-11টা বাজে, তখন তো সবাই শুয়ে পড়ে। তখন হঠাৎ করে টিনের ভিতরে আর কি মানে গুড়া মাটি ফালাইলে যেরকম একটা আওয়াজ হয় না, সেম ওরকম একটা আওয়াজ হচ্ছিল। মানে প্রায় 1 থেকে 1.5 মিনিট পর পর এরকম 2বার করে আওয়াজ হতো। এরকম আওয়াজ পাওয়ার পরে আব্বু আম্মু উঠে মানে লাইট টাইট নিয়ে, তখন আরো প্রায় 7-8-10-15 বছর আগের কথা, তখন আর কি লাইট নিয়ে বাইরে হয়েছে বাইরে। তখন দেখে যে শব্দ কোন জায়গা থেকে হচ্ছে, এরকম খুঁজতে খুঁজতে দেখে যে আমি আর কি ঘরের এক কোনায়, মানে ঘরের পাশে এক কোনার ভিতরে শুয়ে মানে অজ্ঞান অবস্থায় আছি। আর আমার শরীরের উপরে মানে এরকম মশার এরকম একটা মৌমাছির চাক যেরকম থাকে না, মানে নিচে অনেক মশা আসলে আপনাকে নিচে যে আমি আছি সেটা বোঝা যাইতেছিল না লাইট না মারা পর্যন্ত। লাইট মারছে, পরবর্তীতে দেখে যে না, আমি নিচে শুয়ে আছি। আর তখনই পাশে ওয়াল ছিল, ওয়ালের উপর একটা বিড়াল বসা ছিল, ঠিক কালো একটা বিড়াল বসা ছিল। আব্বু আম্মু নাকি সেটা ফলো করছে। বিড়ালটা কি করলো, মানে যখনই আমাকে দেখলো তখনই বিড়ালটা ওই জায়গা থেকে চলে গেল। পরবর্তীতে আব্বু আম্মু তো আমাকে ভিতরে নিয়ে, আম্মু আবার অনেক ধার্মিক, অনেক মানে দোয়া টোয়া পারে, আইতুল কুরসি আরো অনেক কিছু, তখন পরে আমাকে ফু দিল আর অনেক কান্নাকাটি করতেছিল, যার কারণে আর কি আমার মানে ওই আইতুল কুরসি পরে ফু দিল, আরো দোয়া দরুদ পরে ফু দিল। তারপরে আমার সেন্স আসলো। সেন্স আসার পরে আমি আর কি এরকম বললাম যে তোমরা মাদ্রাসায় আসছো কেন। আমি আব্বু আম্মুকে বলতেছি তোমরা মাদ্রাসায় আসছো কেন। তখন আব্বু আম্মু বলে তুই তো মাদ্রাসায় নাই, তুই তো বাসায়। বাসায় কেমনে? তুই তো অমুক জায়গায় পড়েছিলি। পরবর্তীতে হুজুরকে ততক্ষণে আর কি হুজুরে ফোন দিছিল, পরে হুজুরা বাসায় আসলো। হুজুরা এসেও মনে করেন এরকম মানে অনেক মানে সবাই অবাক যে ও মাদ্রাসা থেকে বাসায় আসলো কিভাবে। সবাই মনে করেন যে পরে 2-3 দিন বাসায় থাকলাম, পরে আবার মাদ্রাসায় গেলাম। সেম কাহিনী আর কি, মানে প্রায় সময় আমার সাথে এরকম ঘটনা ঘটতে থাকতো। আপনি কি ব্যাপারগুলো বুঝতে পারতেন যে আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটছে? না, আমি আর কি এরকম ফিল করতাম যে আমি ঘুমাইছি রইছি, মানে ঘুমাসছি, আমার ঘুম ভাঙছে। সেম এরকম ফিল হইতো যে আমার মাদ্রাসায় ঘুমাসছি, বাসায় ঘুম ভাঙছে। এর মাঝখানে যে আমার সাথে কি হইতো, যে ঘটনাগুলো ঘটতো আপনার সাথে, সেই ঘটনাগুলো আপনি আসলে বুঝতে পারতেন না যে ঘটনাগুলো ঘটছে। যখন আপনি বুঝতে পারছেন তখন আসলে আপনার মনে হচ্ছে যে আপনার ঘুম ভেঙেছে এবং আপনি অন্য জায়গাতে আছেন। আপনি মাদ্রাসায় ছিলেন, কিন্তু ঘুম ভাঙার পর আপনি দেখলেন যে আপনি আসলে আপনার বাসায় আপনি অবস্থান করছেন। ওকে, তারপরে পরবর্তীতে এরকম মানে অনেক কবিরাজ দেখাইলো, অনেক তাবিজ করলো, কিন্তু কোনো মানে
কোনো কবিরাজের ট্রিটমেন্টই বেশি দিন টিকতো না। আচ্ছা, হাইস্ট গেলে 3 মাস 6 মাসের বেশি আর টিকতো না। এখন এরকম হঠাৎ একদিন আমার মানে যেটা আর কি মেনলি আমার সাথে যে ঘটনাটা ঘটছে আর কি এর ভিতরে, ওই ঘটনাটা মানে আমার সারা জীবন মনে থাকবে। আচ্ছা, মানে একদিন আর কি এরকম মানে রাত্রেও হইতো দিনেও হইতো। দিনে এরকম ঘটনা হইতো যে আমি দুপুরে মাদ্রাসায় ঘুমাসার টাইম দিত আর কি 10টা থেকে 12টা পর্যন্ত। এই দুপুরে 10টার সময় ঘুমাইছি, আমার সেম রাত 12টার সময় আমার জ্ঞান ফিরছে, তাও আমি বাসায়। এর ভিতরে এই যে কয়েক ঘন্টা মানে প্রায় 10-12 ঘন্টা মতো এর ভিতরে কি হইতো আমি জানতাম না, কিন্তু এমন 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 দিন আছে আমার পাও মানে অনেক ফুলে যেত। আচ্ছা, হ্যাঁ, মানে পাও ফুলে যেত, শরীর ব্যথা করতো, এরকম একটা অবস্থা হইতো। আর যেদিন আর কি আমার সাথে আমি আর কি ফিল করতে পারি ঘটনাটা যে আমার সাথে কি হয়, ওই দিনের ঘটনাটা আর কি বলতেছি। মানে এরকম আমি সেম দুপুরে এরকম ঘুমাসতেছি, মানে ওই দিন কিভাবে যে আমি ফিল করছি আমি নিজেও জানি না। অন্য সব দিনের মতোই আমার ঘুম ভাঙছে, মানে ঘুম আসছি 10টার দিকে, তখন ঘুমটা ভাঙলো, মানে আমি বুঝছি যে আমার ঘুম ভাঙছে, কিন্তু আমি যে সময় তাকাইছি মানে ঘুম ভাঙার পরে আমি আর মানে আমি যে মাদ্রাসায় আছি সেটা বুঝতে পারতেছি না, কিন্তু আমার ঘুম ভাঙছে আমি সেটা বুঝতে পারতেছি। মানে মানুষ স্বপ্ন দেখলে আর কি যেরকম একটা পরিস্থিতি হয়, এখন আমি স্বপ্ন দেখতেছি যে আমার মানে আমাকে নিয়ে কেউ খেলা করতেছে, এরকম মানে কেউ এই জায়গা থেকে ওই জায়গায় মারতেছে, মানে এরকম মানে একটা বলের মতো, যে বল থ্রো করলে যেরকম যায় না, মানে আপনি বুঝতে পারছেন যে কেউ একজন আছেন যিনি আপনাকে আসলে এই যে মুভমেন্ট গুলো হচ্ছে সেই মুভমেন্টে আপনাকে প্রভাবিত করছে, আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বা আপনি তার সাথে আছেন এটা আপনি বুঝতে পারছিলেন। তারপরে আমাকে এরকম থ্রো করতেছে যে আমি বুঝতে পারতেছি যে একটা বিজলি যেরকম স্পিরিটে যায়, মানে স্বাভাবিক অনেক স্পিরিটে যায়, কিন্তু আমি মনে হচ্ছে যে আমি সেম ওরকম স্পিরিটে যাচ্ছি। আমার মানুষের শরীরে আসলে যদি অনেক বাতাস হয় অথবা মানে আমাকে যদি থ্রো করা হয় অনেক বাতাস লাগবে শরীরে, আমার শরীরে এত পরিমাণে বাতাস লাগতেছিল যে আমার মোশনের কারণে যে ফিলটা হওয়ার কথা সেটা হচ্ছিল, মানে এত পরিমাণে বাতাস লাগতেছিল যে আমার শরীর মানে গরম হয়ে যাচ্ছিল। মানুষের বাতাস লাগলে কিন্তু ঠান্ডা লাগে, মানে এত স্পিডে যাচ্ছিলাম যে আমার শরীর গরম হয়ে যাচ্ছিল। পরবর্তীতে কি করলাম মানে এরকম মানে আমি চোখ বন্ধ করে ফিল করতেছি আর কি, এরকম পরে এরকম অনেক সমস্যা হচ্ছিল, মানে আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। তখন এরকম হঠাৎ করে মানে সারাদিন সেম ঘটনাই ঘটতেছিল, এক সময় মানে আমি দেখতেছি যে আমি অনেক সাদা, মানে এরকম মনে হচ্ছে যে আমি আকাশের ভিতরে আছি। আচ্ছা, আবার এক সময় দেখতেছি যে আমি জঙ্গলের ভিতরে আছি, মানে এক সময় মানে এরকম একটা ফিল করলাম যে কেউ কোনো একটা ভাষায় কথা বলতেছে, যেটা আমি নিজে বুঝতে পারতেছি না। আর কণ্ঠটা ছিল মেয়ে মানুষের কণ্ঠ, কিন্তু মেয়ে মানুষের কণ্ঠ হইলেও মানে আমি তার ফেসটাও বুঝতেছি না, মানে দেখতে পারতেছি না, কিন্তু কথাটা আমি শুনতে পারতেছি। আমি এরকম আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলাম যে আল্লাহ তুমি আমাকে এইসব না শোনায় এরকম আমার যদি ঘুম পাড়া দিত তাহলে আমি অনেক ভালো থাকতাম। কারণ একটা মানুষের সাথে এরকম ঘটনা ঘটলে তার শরীর স্বাভাবিক থাকে না, মানে আপনি নিজে আসলে খুব ভালো ফিল করতেন না, ভালো বোধ করতেন না, মানে বারবার এই ধরনের ঘটনা ঘটবার কারণে শারীরিকভাবে এবং মানসিকভাবে আপনি খুব ক্লান্ত ছিলেন, সেই জন্য আপনি প্রার্থনা করতেন আল্লাহর কাছে যাতে করে তিনি এই সমস্যাটা সমাধান করে দেন। আচ্ছা, তারপরে এরকম ভাবে আর কি ওই দিনও সেম আমাকে যেভাবে নিয়ে আসছে আমি টের পাইছি, মানে আমার মনে হয় যে ওরা আমাকে বোঝানোর জন্য যে ওরা আমাকে নিয়ে কি করে এটা বোঝানোর জন্য ওই দিন আমার এরকম মানে সবকিছু বুঝতে দিছে। আচ্ছা, পরবর্তীতে ওরকম ভাবে সেম ভাবে আমাকে বাসার পাশে রাখছে, রাখার পরে ওরকম বাসায় মানে ওই ঘটনাটা হয়েছিল কি যে সময় কথাটা বলতেছিল তখন আর কি ওই দুইটা মহিলা আর কি মহিলা ভয়েস তার সাথে একটা ছেলে ভয়েসের মানে মনে হচ্ছিল যে তারা কোনো ঝগড়া করতেছে, দুই মহিলা এক পাশে ছেলে এক পাশে এরকম ঝগড়া করতেছে, মানে এরকম কিছু বুঝতে পারতেছিলাম। পরবর্তীতে আমি যখন আমার হুঁশটা ফিরে ওই বাসার পাশে আবার ওই অন্য দিনের মতো সেম ভাবে বাসার পাশে রাখছে, রাখার পরে ওই দিন আর কি আমার বাসায় ওরকম কোনো ঢিল টিল মারে নাই। ওই দিন সোজা জাস্ট আমার ঘরের ভিতরে নক করছে বাসার টিনে, মানে এত জোরে নক করছে যে বাসা লড়ে উঠছিল। আচ্ছা, এটা কি অন্যরা শুনেছেন, মানে অন্যরা যারা ছিলেন বাসার মানুষ? ওই দিন নাকি আমার বাসার সবাই এটা শুনতে পেরেছে। আচ্ছা, এরকম
মানে ভূমিকম্প হইলে আর কি যেরকম একটা অবস্থা হয়। তারপর বলতেছে মানে এরকম ভাষায় বলতেছে, বাংলাতেই বলতেছে যে ওকে ভালো কোনো কবিরাজ দেখাও, এরকম কথা বলছে বইলা আর কি না হয়ে গেছে। পরে তো আব্বু আম্মু তো শুনে কি তখন তাড়াতাড়ি করে খুঁজে দেখে যে আমি আবার ওই সেম অবস্থায় ওইখানে পড়ে আছি। আচ্ছা। পরে আব্বু আম্মু তো অনেক চিন্তিত, কারণ এই যে বহুত কবিরাজ মানে অনেক কবিরাজ দেখাইছে, আমার জানা মতে প্রায় লাখ লাখ ছাড়াই গেছে, টাকা খরচ হয়েছে আপনাকে সুস্থ করার জন্য। আচ্ছা। পরবর্তীতে আমার আম্মু আর কি এক জায়গায় খবর পেল যে এই আপনার ঝিনাইদহে নিমতলিতে একটা কবিরাজ থাকে, ওটা আর কি আমার দাদার নামের নাম, আমিও দাদা বলতাম ওই কবিরাজকে, এখনো তার সাথে সম্পর্ক আছে। এখন আম্মু বলল যে ওরকম জায়গায় একটা কবিরাজের পাইছি, সন্ধান পাইছি, ওই জায়গায় যাব। পরে আম্মু বলল যে চল তাহলে যাই। আব্বু তো তখন চাকরি করতো, আব্বু যাইতে পারলো না। আমি, আম্মু আর আমার একটা তাওই হয় আর কি সম্পর্কে, আমার ফুফাতো বোনের শ্বশুর, সে আর কি খবরটা দিছে। এই তিনজন গেলাম আর কি ওইখানে। আচ্ছা। এখন যাইতেও মনে অনেক সমস্যা হয়েছে আমাদের নিজেদের ভিতরেই, মানে যেরকম গাড়ি অনেকবার নষ্ট হয়েছে, নৌকা দিয়ে যে সময় পার হয়েছিলাম, একটা নদী পার হইতে হয়েছে, নৌকার ভিতরে হঠাৎ করে মানে এরকম হইলো যে অন্ধকার হয়ে গেছে নদীর ভিতরে যখন আমরা চলতেছি, মানে নৌকা না তো আর কি ট্রলার যে ইঞ্জিন লাগানো, হঠাৎ করে সবকিছু মানে মেঘ, রোদের থেকে মেঘ হয়ে গেছে। আচ্ছা। কিন্তু সেই জিনিসটা শুধু আমরা তিনজনই ফিল করছি, আর আমাদেরকে নৌকার সব লোক বলতেছিল যে আমরা নাকি পাগল হয়ে গেছি, মানে এরকম একটা অবস্থা। এটা কি মানে আপনি, আপনার বাবা এবং আপনার মা? না, আমার বাবা ছিল না, আমি, আমার আম্মু আর ওই আঙ্কেলটা ছিল। আচ্ছা, আঙ্কেল। এই তিনজন যারা ছিলেন নৌকাতে সবাই এটা ফিল করলেন? এই তিনজনই ফিল করছে, অন্য কেউ আর ফিল করে না? তারা বলতেছিল যে আমরা নাকি পাগল হয়ে গেছি, মানে এরকম একটা অবস্থা। আচ্ছা আচ্ছা। যে মানে সব অন্ধকার হয়ে গেছে, নৌকা মানে মানে ডুবে যাবে এরকম একটা অবস্থা। তারপরে অনেক কষ্টে আর কি নৌকাটা পার হইছি। তখন ওই কবিরাজের বাসায় গেলাম, ওই দিন আর কি যেতে যেতে রাত হয়ে গেছিল। রাত হওয়ার পরে তখন কবিরাজ বলল যে ওর তো অনেক বড় সমস্যা আছে, তোমরা এক কাজ করো, আজকে রাতটা এই জায়গায় থাকো, কারণ রাত্রে বেলা ট্রিটমেন্ট করে না, দিনের বেলা ট্রিটমেন্ট করে। তখন রাত্রে খাওয়া দাওয়া করলাম ওইখানেই কবিরাজের বাসায়। তখন ওই কবিরাজ বলল যে তোমরা এখানে থাকো, সকালবেলা ট্রিটমেন্ট হবে। আর একটা বর্ণনা দেওয়া লাগবে, মানে কবিরাজের বাসার বর্ণনাটা দিই আগে। তার বাসায় এরকম একটা জায়গায় মানে রাস্তার পাশে আর কি বিশাল বড় মাঠ, অনেক বড়, মানে এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, এরকম বড় মাঠ। আমরা কি করলাম, মানে ওই বাসাটা আর কি ওই মাঠের মাঝখানে আর কি একটা রাস্তা হয়েছে, মানে মাটির রাস্তা, প্রায় 1-1.5 কিলোমিটার মাঠের মাঝখানে গিয়ে তারপরে একটা মানে বাসার চারপাশে গাছপালা, আর মানে সব দিকেই শুধু মাঠ, মানে বাসায় গেলে আর কি চারপাশে মাঠ দেখা যায়, এরকম একটা পজিশনে আর কি বাসাটা। তখন আমরা ওই বাসায় গেলাম, বাসায় গিয়ে বসলাম, মানে রাত্রে শুইলাম সবাই তো আমরা তিনজনই ক্লান্ত, আমিও ঘুমায় পড়ছি, সবাই আর কি ঘুমের একটা অবস্থা। যখনই আর কি ঘুমের মানে ভাবটা আসছে, তখন আর কি আমরা ফিল করতে পারলাম যে মনে হয় কোনো একটা বড় ধরনের ঝড় হচ্ছে এখানে, মানে মাঠের ভিতরে। আমরা ভাবলাম যে স্বাভাবিক হইতেই পারে, কিন্তু ঠিক আমার আম্মু ঘুম থেকে উঠে মানে দরজা খুলে দেখে যে না, বাইরের স্বাভাবিক সবকিছুই, মানে ঝড় কিছুই নাই, নর্মাল, গাছের একটা পাতাও লড়তেছে না। আবার ওরকম মানে দরজা লাগায় শোয়ার কতক্ষণ পরে আবার ঠিক মানে টের পায় যে টিনের উপরে মনে হচ্ছে যে কোনো প্রাণী অথবা কেউ মারামারি করতেছে, ধস্তাধস্তি করতেছে, মানে এরকম কিছু বোঝা যায় টিনের উপরে। তখন এরকম মানে আমরা তো মানে সারা রাত আর কি তখন ঘুমই হইলো না, মানে এরকম মানে জ্বালাতন, যখন মানে একটা ভিতরে ভয়ও কাজ করতেছে। কিন্তু কবিরাজ কিন্তু ঠিকই আমাদের সাথে আছে পাশের রুমে, তিনি কিছুই ফিল করতে পারতেছে না। পরবর্তীতে সকালবেলা মানে এরকম সকাল হওয়ার পরে তখন যখন কবিরাজের সামনে গেলাম, তিনি বলল যে মানে আমরা আর কি রাত্রের সমস্যাটা বললাম যে এরকম হওয়ার কারণ কি। তিনি বলল যে এরকম কোন, এটা স্বাভাবিক হইতেই পারে, কারণ এই জায়গায় আমি মাঠের মাঝখানে বাসা নিছি একটা কারণে, যে আমি অনেকগুলা জিন পালি আর কি, যে জিনগুলা আর কি রাত্রেবেলা এরকম ওরা খেলাধুলা করে অথবা এরকম করে থাকে, যার কারণে আমি জনসমাগমের থেকে আলাদা থাকি, মানে আমি জনসমাগম থেকে একটু দূরে থাকি। তার কারণটা হচ্ছে যেহেতু আমি এই ধরনের তন্ত্রবিদ্যা বা মন্ত্র সাধনা বা এই ফকিরি কাজ যেটা করি,
সেটা করবার জন্য একটুখানি নির্জন জায়গা প্রয়োজন। আচ্ছা, এই জন্য তিনি ওরকম একটা নির্জন জায়গাতে থাকেন। আচ্ছা, তারপরে কি ঘটলো? তারপরে মানে সকালবেলা 10টা বাজে, তখন আর কি ওই কবিরাজের সামনে একটা টুল, মানে সামনে বড় একটা আপনার টেবিলের এক পাশে আমি, অপর পাশে উনি, আর মাঝখানে বড় একটা কাচের ইসের ভিতরে পানি রাখা। আচ্ছা, তখন তিনি বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে মানে সমস্যা, মানে আমার যে সমস্যা সে আমাকে দেখেই বুঝতে পারছিল। তিনি ওদিনই বলে দিছিল যে আমার সাথে 2টা আর কি মেয়ে জিন অথবা পরী এরকম কিছু, আর একটা ভালো জিন আছে। আচ্ছা, যার কারণে আমি এতদিন বেঁচে আছি, ভালো জিনটার কারণে, আর নাইলে এতদিন আমাকে মানে খুঁজে পাওয়া যেত না। আচ্ছা, পরবর্তীতে আর কি ট্রিটমেন্ট শুরু করলো। তিনি বলল যে মানে আমাকে কিছু কাজ করতে বললো, আমি ঠিক ওইরকম ভাবে করলাম, যে বসে আছি চুপ করে, মানে হাত সোজা পা সোজা করে বসে আছি। হাঁটু গেড়ে নামাজ পড়ার মতো করে কি বসেছেন? না না না, চেয়ারের উপরে বসেছি। আচ্ছা, চেয়ারের উপরে মানে হাতটা পার উপরে রেখে সোজা হয়ে বসেছিলাম। আচ্ছা, তখন তিনি কিছু আর বলল যে তুমি আমার চোখের দিকে তাকায় থাকবা, আর অন্য কোনো দিকে তাকাবা না। আচ্ছা, আমি বলার আগ পর্যন্ত। পরে তিনি তার শরীরে আর কি কিছু মন্ত্রতন্ত্র করে আর কি তার শরীরে একটা জিন হাজির করলো, এবং তিনি 2 রকম ভাষায় কথা বলতেছিল। একটা হচ্ছে তার বাংলা ভাষা, আর একটা হচ্ছে মানে অন্য ভাষায়, যেটা আর কি জিনদের ভাষা বলা যায়। আচ্ছা, হ্যাঁ, ওইরকম ভাষায় কথা বলতেছিল। আমরা পরে মানে তিনি বলল যে ওর শরীরে কি সমস্যা। আচ্ছা, কি বললেন? তখন জিজ্ঞাসা করলো যে ওর শরীরে কি কি সমস্যা আছে, তুমি তাড়াতাড়ি বলো। তখন মানে জিনদের ভাষায় বলল। পরে সে আর কি প্রকাশ করলো পরবর্তীতে যে ওর শরীরে এরকম মানে 2টা পরীর আচর আছে, আর একটা জিন আছে, যে ভালো জিনটা আর কি ওদেরকে ফিরে আসে। আচ্ছা, 2টা পরীর হচ্ছে আচর ছিল এবং একটা ভালো জিনের আচর ছিল। 2টো পরী যেই খারাপ কাজগুলো করার চেষ্টা করতো বা আপনাকে একটুখানি অন্যরকম ভাবে তারা হয়তো টর্চার করার চেষ্টা করতো, সেই ভালো জিন যেটা আছে সেটা আপনাকে প্রোটেক্ট করার চেষ্টা করতো। আচ্ছা, তারপর তখন কবিরাজ আর কি আমার আম্মুর কাছে জিজ্ঞাসা করলো যে তুমি কি তোমার ছেলের মানে যে ভালো জিনটা আছে, ওই জিনটা তোমার ছেলের অনেক উপকার করতে চায়, তুমি কি ওই ভালো জিনটাকে যদি রাখতে চাও তাহলে এই পরী 2টাও থাকবে। মানে আমি যে তদবির করবো, ওই তদবির করলে আর কি মানে সব মানে যে 3টা অবয়ব আছে 3টাই আর কি চলে যাবে ওর শরীর থেকে। আর যদি ট্রিটমেন্ট না করি তাহলে পরে থাকবে, 3টাই থাকবে। পরে আমার আম্মু তো এক কথাই বললো যে না, আমার ছেলের কোনো উপকারের দরকার নাই, সে যত উপকার করছে তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো, কিন্তু আমার ছেলের এই কষ্ট আমি সহ্য করতে পারি না, যার কারণে আমি মুক্তি চাই এটা থেকে। পরবর্তীতে কবিরাজ কিছু তদবির করলো, যে আমি আর কি তখন সেন্সলেস হয়ে গেছিলাম আর কি, যখন আমার তদবিরটা শুরু হয়েছিল। পরবর্তীতে আমার আম্মুর মুখে আমি শুনছি, যখন তদবির করতেছিল আমার সামনে যে একটা কাচের ইসের ভিতরে পানি রাখা ছিল, ওই পানির ভিতরে বিভিন্ন রকম কালার হয়ে গেছিল নাকি। 3টা কালার হয়েছিল, যে কালার গুলা মানে অনেক, একটা মানুষ মানে কালার গুলা আর কি এরকম একটা ভাব বুঝাইছে যে মানে কেউ ছটফট করলে আর কি যেরকম একটা জায়গায় যেখানে পানি রাখা আছে, সেই পানির ভেতরে একটা গ্লাসেই একটা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যেই আপনি একাধিক কালার দেখতে পেয়েছেন, অনেকগুলো রং আলাদা আর কি। আমার পাশে যারা, আমি তো সেন্সলেস ছিলাম ওই সময়, আমার আম্মু আর যে আঙ্কেল ছিল তারা। তারপরে পরবর্তীতে ওই কালার গুলো আর কি এরকম মানে ছটফট করার মতো আর কি এরকম একটা আকৃতি ধারণ করতেছিল। পরে এরকম করতে করতে হঠাৎ করে মানে তদবির যে সময় শেষ, তখন আর কি পানিগুলো আবার স্বাভাবিক রঙে ফিরে আসে। ঠিক স্বাভাবিক রঙে ফিরে আসার 2-3 মিনিট পরে পানিগুলো একেবারে কালো হয়ে যায়। মানে ঠিক 2-3 মিনিট পরে কালো হওয়ার পরে যখন আমার সেন্স ফিরে, আর সেম ভাবে আর কি কবিরাজটাও আর কি মানে একটু দুর্বল হয়ে পড়ে। স্বাভাবিক মানে দুর্বল হয়ে পড়ার পরে মানে পানি খায়, তারপর একটু হাঁটাহাঁটি করে, মানে শরীরে অনেক ব্যথা হয়ে যায় তার, আর আমারও সেম ভাবে মানে সেন্স ফিরে যায়। তখন তারপরে আর কি এরকম ভাবে করার পরে কবিরাজ বলল যে আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর তোমার ছেলের কোনো সমস্যা হবে না, যদিও হয় তাহলে তুমি আমার সাথে করো, তাহলে আমি আবার ঠিক করে দেব ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। তারপরে আর কোনো সমস্যা হয় না আমার সাথে। সেই রাত্রিবেলা যে আপনার এই হাঁটার প্রবণতা বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া
এবং ওইরকম অদ্ভুত সমস্ত ঘটনা যেগুলো ঘটতো আগে পূর্বে সেগুলো এখন আর ঘটছে না? সেগুলো এখন আর হয় না, আল্লাহর রহমতে এখন আমি অনেক সুস্থ। সো ইউ আর সেফ নাও? জি, অনেক ধন্যবাদ আপনাকে হাবিবুর রহমান সাগর, আপনার দ্বিতীয় ঘটনাটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। সময় প্রায় শেষের দিকে, তবে আমরা আরও একটি ঘটনা শুনবো, একটু সংক্ষিপ্ত আকারে শুনবো। আমাদের সর্বশেষ অতিথি যিনি আছেন মামুন ভাই, গাজীপুরের মাওনা থেকে তিনি এসেছেন এবং তার ছোটবেলার একটি ঘটনা হয়তো আমরা শুনতে পারবো। আমাদের আরও কিছু ঘটনা ছিল আজকে, সেই ঘটনাগুলো আজকে হয়তো শোনা হবে না, অন্য কোনো পর্বে অন্য কোনো এপিসোডে আমরা অবশ্যই শোনার চেষ্টা করব। তবে এই মুহূর্তে ফেসবুক থেকে ঘুরে আসতে চাই, যারা ফেসবুকে অপেক্ষা করে আছেন, কমেন্ট করেছেন, তাদের কথা একটু বলতে চাই। রেইন ড্রপস আছেন ফেসবুকে, কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন। রাসেল আছেন শরীফ খান, আমি জাস্ট এখন নামটাই বলতে চাই, সবগুলো হয়তো মানে কমেন্ট পড়া সম্ভব হবে না, সময় যেহেতু কম। ব্রুস ড্যানিয়েল ঝিনাইদহ থেকে আমাদেরকে শুনছেন। ফাহিম সরকার আছেন আমাদের সাথে, অ্যান্ড দেন আমাদের সাথে আছেন মোহাম্মদ অ্যালেক্সিস রায়হান, নড়াইল থেকে তিনি আমাদেরকে শুনছেন। কিভাবে শুনছেন নড়াইল থেকে সেটা আমাদেরকে একটু জানাবেন। আপনি কি ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে নাকি ফেসবুকের মাধ্যমে শুনছেন সেটা আমাদেরকে জানান। হৃদয় গোমেজ আছেন আমাদের সাথে বরিশাল থেকে। ইসরাত নূর ঢাকা ট্যানারি মোড় থেকে শুনছেন। তানভীর আহমেদ আছেন আমাদের সাথে, অ্যান্ড দেন আকাশ নীল আছেন মোহাম্মদ মামুন, ভালো লাগছে সে কথা জানিয়েছেন। মাহাদি হোসেন মিরাজ আছেন শামসুল তরিকুল তপু আমাদের সাথে আছেন, তিনি এবং তার ওয়াইফ তারা একসাথে শুনছেন সেই কথা জানিয়েছেন, অনেক ধন্যবাদ। আছেন আমাদের সাথে প্রতি খান কুমিল্লা থেকে, তিনি আমাদের সাথে আছেন। আকাশ সাহা আছেন ইমদাদুল হক সাগর, আরও আছেন মোহাম্মদ নূর আলম, অ্যান্ড দেন জয়েন করেছেন আয়মান কামারউদ্দিন, অ্যান্ড দেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শিপন দাস সাভার থেকে সংযুক্ত আছেন। দীপক রাজদেব আছেন আয়মান চৌধুরী, আছেন ইমদাদুল হক সাগর, তার কথা বলেছি এর আগে, সিয়াম হাসান, এবং আরও দেখতে পাচ্ছি সঙ্গে আছেন নাইম, আছেন আমাদের সাথে ইমতিয়াজ খান ইমন, দেন জয়েন করেছেন শ্রাবণ বর্মন, ভাগ্যকুল বিক্রমপুর থেকে তিনি আমাদেরকে শুনছেন। সাথে আছেন নাসিফ জামান অয়ন, তার ভয় লাগছে সেই কথা জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। ইমদাদুল হক সাগর কুমিল্লা থেকে আছেন, এবং আরও অনেকে আছেন যারা এখনও সংযুক্ত হননি কিংবা শুনছেন। আমাদেরকে জানান আপনার মতামত, আজকের ঘটনাগুলো কেমন লাগছে। facebook.com/radiothoni 91.2 FM এই অ্যাড্রেসে লগ ইন করলে আপনি একদম টপে একটি লাইভ স্ট্রিমিং পাবেন, অফকোর্স ভয়ের লাইভ স্ট্রিমিং, এবং সেটা আপনি আপনার ওয়ালে শেয়ার দিয়ে কিংবা পছন্দের যে কোনো পেজে শেয়ার দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন যে আপনি আমাদেরকে শুনছেন, এবং আপনার মন্তব্যটা আমরা অবশ্যই জানতে চাই। আমরা কথা বাড়াবো না, হাতের সময় খুব কম। আমাদের সর্বশেষ অতিথি যিনি আছেন মামুন ভাই, গাজীপুরের মাওনা থেকে তিনি এসেছেন, পেশায় একজন চাকুরিজীবী। ছোটবেলার একটি ঘটনা মামুন ভাই, আমি আর কোনো ভূমিকাতে যেতে চাই না, খুব ছোট্ট করে শুনবো, হাতে 10 মিনিটের মতো সময় আছে, আমরা সেই ঘটনাটি আমরা শুরু করে দিই। ধন্যবাদ লিঙ্কন ভাই আপনাকে। জি প্লিজ। সময় যেহেতু সংক্ষেপ, আমরাও সংক্ষেপে ঘটনাটা শেষ করব প্লিজ। এটা আমার ছোটবেলার ঘটনা। আমার নানু বাড়ি থাকতে ঘটনা ঘটে। আমার নানারা 4 ভাই, তাদের কোনো নাতি ছেলে আর কি নাই, আমি একাই ছিলাম। এই জন্য আর কি তাদের ইচ্ছা ছিল যে আমি সেই জায়গায় থেকে বড় হব, এই জন্য আমার ওই জায়গা রাখা। তা আমাদের নানার পাশের বাসায় একটা লোক ছিল যার নাম নূর ইসলাম, আচ্ছা, সম্পর্কে আমার মামা হয়, সে ভ্যান চালাতো। তখন আর কি সে প্রতিদিন সন্ধ্যার সময় বাড়ি ফিরতো। আচ্ছা, তা সবাই আমার মামারা, খালারা ছোট, তারা ওই দৌড়ে ভ্যানে উঠতো। আচ্ছা, তা আমিও ছোট, আমিও মাঝে মাঝে ওই ওদের পাশ দৌড়ে ভ্যানে উঠতাম। তো হঠাৎ করে একদিন সেরকম আসছে, আমি ওই রেগুলারের মতো তাদের পিছ দৌড়ে দিছি। এটা আমার নানাদের বাড়ি মাঝখান থেকে আর কি ওই রোডটা, আচ্ছা, 2 সাইডে বাড়ি, মাঝখানে রোড, তার পাশে একটা বাঁশবাগান আছে। আপনার সাধারণত দিনের বেলায়ও ওই বাঁশবাগানের দিকে গেলে চারিদিকে অন্ধকার। সাধারণত আমরা ওই নানাবাড়ি সম্পর্কে যেই ছবিটা পাই, নানাবাড়ি বলতে যা বুঝি সেরকমই একটি বাড়ি, প্রচুর গাছপালা এবং প্রচন্ড মানে কি বলা যায় যে অন্ধকারাচ্ছন্ন, এবং আপনার পুকুর রয়েছে এবং বড় বড় বাংলো ঘর রয়েছে। আচ্ছা, তারপর এবার আমি ওই সাইডে দৌড়াইতে সময় সন্ধ্যার সময়, তখন আপনার ওই বাঁশবাগানের ভিতরে অন্ধকার, আমি ওই ভ্যানের পাশ দৌড়াইছি, বাঁশবাগানের ভিতরে ওই রোডে ঢুকছি। হঠাৎ করে আমি ওই দৌড়াইতে হঠাৎ করে দেখি আপনার সাধারণত বিলের ভিতরে ওই মাছ আপনার
আনুষঙ্গিক যে মাছগুলো আছে যেগুলো চাষ করা হয় না, আচ্ছা, ওই মাছ ধরার জন্য আপনার ওই বিলের ভিতরে গর্ত বলে বা কেউ ডোবা বলে এরকম করে রেখে দেয়। হঠাৎ করে দেখে আমি ওই জায়গা দৌড়াচ্ছি, কিন্তু আমি দৌড়াচ্ছি ঠিকই, কিন্তু আমি মানে আমার পথ শেষ হচ্ছে না, এমন একটা পরিস্থিতি। এবার এরকম খানিকক্ষণ দৌড়ানোর পরে আমি সাইডে আমি দেখি যে ওই ডোবার উপরে এমন একটা আকার ধারণ আছে, আসলে লিঙ্কন ভাই এটা আমি বলে আপনাকে বুঝাইতে পারবো না যে আসলে ওটা আমি কিসের বর্ণনা দেব, যে মানুষের মতো বা বড় কোনো সে জীব সে জন্তুর মতো, এরকম আমি আসলে ধারণাটা দিই। একটুখানি শুনতে চাই আসলে কেমন দেখলেন, কি দেখলেন? মানে বড় একটা বিশাল আকৃতি একটা কিছু, কিন্তু আমি ওই জিনিসটা আমি আপনাকে বুঝাইতে পারতেছি না যে আসলে আমি কিটা দেখছি, যে মানুষ দেখছি না কোনো জানোয়ার দেখছি, এরকম আমি আসলে বুঝাইতে, কিন্তু অনেক বড় আকৃতি। আচ্ছা, এটা দেখছি। যখন ওইটা আমি দেখছি তখন আমি জোরে চিল্লাচ্ছি, ডাকতেছি যে মামা তোমরা কই, নুর ইসলাম মামা কই, এইভাবে আমি তাদেরকে ডাকতেছি, কিন্তু আসলে আমার গলার থেকে সাধারণত আওয়াজটা মানুষের একজনকে ডাকলে যে আওয়াজটা আর কি আসার কথা, সেই আওয়াজটা আসলে আমার ভিতর থেকে আসতেছে না। আমি অনেক জোরে চিল্লাচ্ছি, কিন্তু আসলে আমার ওই আওয়াজটা মনে হচ্ছে যে আমার বের হচ্ছে না। যখন এরকম না হয় তখন আবার ওই জিনিসটা আমি দেখতেছি যে আস্তে আস্তে আমার দিকে আগায় আসতেছে। আচ্ছা, এভাবে যখন আগায় আসতেছে আমি হঠাৎ করে আপনার জ্ঞান হারাই ফেলছে। এরপরে কিছু সময় পরে আমার মনে হচ্ছে যে 5-10 মিনিট এরকম আমি বারান্দায়, আমার নানাদের বারান্দায় আমি দেখি যে আমার সবাই চারি সাহায্য সবাই কান্নাকাটি করতেছে, আমার জ্ঞান ফেরছে। সাইডে দেখি যে আমার সেজো নানা বসে আছে, সে আবার ধার্মিক, সে একটা মসজিদের ইমাম, সে বসে আছে। আমি বলতেছি যে আমি এই জায়গায় কেন, আমি তো নুর ইসলাম মামার ভ্যানে উঠছিলাম, নুর ইসলাম মামারা কই, খালামুনিরা কই? তখন বলতেছে যে তুই তো এরকম রাস্তার এই জায়গা পড়েছিলি। তো আমি বলছি আমি রাস্তার ওখানে কেমন পড়েছিলাম, আমি তো এরকম দৌড়াইতে দৌড়াইতে আমি তো সেই আপা ডোবার কাছে চলে গেছিলাম। সে ডোবার ওইখানে যাই আমার তো তারপরে তার কিছু আমার কাছে, না তুই তো ডোবার কাছে কোনো সময় যাস না। তো আমি বলছি আমি যাই না, মানে আমি ওই জায়গায় যাই, সবাইকে ডাকছি, কিন্তু তোমরা তো কেউ আমার সাড়া দাও না আমার ডাকে। আমি নুর ইসলাম মামাকে ডাকছি, কিন্তু সেও আমাকে ডাকে সাড়া দেয় না, তারা ভ্যান নিয়ে চলে গেছে আমাকে ওই জায়গায় ফেলাই রেখে। তো বলছে না তুই তো রাস্তার পাশে পড়েছিলি। এরপরে বলতেছে যে অনেক রাত হয়ে গেছে, তাহলে আমার বলতেছে যে তুমি এখন ঘুমাই, চলো খাওয়া দাওয়া করে এখন ঘুমাই। ও কিছু হয়নি, হয়তো তুমি আসছে সেই পাই কোনো কিছু বেঁধে পড়ে যায়, তোমার জ্ঞান হারাই গেছে, এরকম একটা কিছু আমাকে বোঝাচ্ছে। আমি ছোট মানুষ, ছোট করতে হবে, আমাদের সময় প্রায় শেষের দিকে। আমি আর কি বলতেছি যে না আমি তো এরকম ওই জায়গা ছিলাম, আমার যেন সামনে কি একটা আসছিল, আমি আসলে বুঝাইতে পারতেছি না ওইটা যে কি আসছিল, অনেক বড়। তারা বলতেছে যে ওইসব কিছু না, তুমি এখন খাওয়া দাওয়া করে ঘুমাও। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ঘটনা, কিন্তু ওই সময় রাত আপনার 10টা প্লাস হয়েছে। তা আমার কাছে মনে হচ্ছে সময়টা যেন 5-7 মিনিট এরকম একটা সময়। এরপরে আস্তে আস্তে আপনার কিছু সময় দিন পরে যাওয়ার পরে হঠাৎ করে একদিনকে তারা দেখে যে আমি হচ্ছে দুপুরের টাইমে আপনার মাদার গাছ বলে, যেটা আপনার শিমুল তোলা হয়, ওর গাছে কিন্তু অনেক কাঁটা থাকে। সাধারণত আপনি ওই গাছ বেয়ে উঠতে পারবেন না বা ওই গাছের ডালে আপনি দাঁড়াইতে পারবেন না, কিন্তু আমি ওই ডালের উপরে আপনার শুয়ে আছি, পা নাড়াচ্ছি, গাছের উপরে একদম মগ ডালে শুয়ে আছি, ডালের উপরে বসতেছি, হাসতেছি, এইভাবে মানে যেটা আমার সাধারণভাবে করার কথা ওরকম আমি নাই, কারণ তারা ওই সময় দেখে অবাক হয়ে গেছে, তারা কিভাবে এটা সম্ভব। এরপরে কি ঘটলো একদম শেষে? কি একজন ওই বাঁশ বেঁধে, সে আসলে উঠতে পারতেছে না ওই গাছে, পরে বাঁশ বেঁধে ওই বাঁশের আপনার কুঞ্চি থাকে ওটায় পা দিয়ে দিয়ে আপনার আমাকে পেড়ে নিয়ে আসছে ওই জায়গা থেকে। যখন ওই আমার পাড়তে গেছে, পাড়ার সময় যখন আমাকে টাচ করছে তখন আমি আপনার অনেক উঁচা ওই জায়গাতে পড়ে গেছি। পড়ার পরে কিন্তু আমার কোনো সমস্যা হয় নাই। মানে আপনার যেভাবে ওই জায়গা পড়লে সাধারণত আপনার আঘাত পাওয়ার কথা, কিছু ভেঙে যাওয়ার কথা, আসলে আমার সেভাবে কিছু হয় না। পরে আমার নানা আস্তে আস্তে আমাকে ওই দুরূদ শরীফ পড়ে আপনার সূরা কিরাত পড়ে ফু দিছে। ফু দেওয়ার পরে আমাকে একটা তাবিজ দিছে, এখনো আমার হাতে আছে তাবিজটা। আজ পর্যন্ত ইনশাল্লাহ আমার আর কোনো সমস্যা হয়নি। অনেক ধন্যবাদ, এবং সময় আজকের মতো এখানেই শেষ, এবং আগামী বৃহস্পতিবার ঠিক
একই সময় অর্থাৎ রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত আর যে লিঙ্কন আপনার সাথে থাকবো ভয় নিয়ে, এবং অবশ্যই সেটা রেডিও ধ্বনি 91.2 FM এ। আজকের মতো বিদায় নিচ্ছি এবং শেষবারের মতো ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সাথে ছিলেন, অর্থাৎ আমাদের আজকের অতিথি হাবিবুর রহমান সাগর এবং উত্তম সাহা, এবং সেই সঙ্গে মামুন ভাই, আপনাদের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। একটুখানি প্রাপ্তি স্বীকার করতে চাই, টিটু আমাদেরকে টেক্সট করেছেন, মোহাম্মদ নাইম টেক্সট করেছেন, ইসমাইল মুন্সিগঞ্জ থেকে টেক্সট করেছেন, ইমরান, গৌরব, হাসান, মুনতাহা, দিব্য, তারা সবাই টেক্সট করেছেন। ফেসবুক থেকে একটু ঘুরে আসতে চাই, শেষবারের মতন একদম যে কটা কমেন্ট পড়তে পারি, দেখি কারা কারা আছেন সাথে শেষবারের মতন। রাইট, আচ্ছা, অনেকেই দেখতে পাচ্ছি, এবং যারা যারা সাথে আছেন সবাইকে বলতে চাই যে আগামী সপ্তাহে আবারও ফিরে আসব, আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন। দেখছি সঞ্জু সরকার, ইমতিয়াজ খান, ইমন, আশিক আহমেদ অ্যান্ড সিয়াম হাসান, আরিয়ান আহমেদ, সৌরভ, অ্যালেক্স, আকাশ সাহা, হৃদয় রহমান, নোমান জামান, প্রিন্স, এহসানুল, আকাশ সাহা, and then Geetika Islam, Shukti, Tushar Ahmed, and then Shahid Khan, আরও দেখতে পাচ্ছি আশফিক আহমেদ এবং হিমেল, মিরাজ শেখ, নাইম ইসলাম, এবং আরও অনেকেই যারা আমাদের সাথে পুরোটা সময় জুড়ে সংযুক্ত ছিলেন, পোস্ট শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, ইনবক্সে লিখেছেন, মেইল করেছেন। সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, এবং সর্বোপরি যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন, শুনছিলেন আমাদের আজকের আয়োজন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং করোনা থেকে অবশ্যই সাবধানে থাকবেন। সবসময় নিরাপদে অবস্থান করুন, প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, এবং অবশ্যই খানিক বাদে হাফ অ্যান আওয়ার পর সাবান দিয়ে হাত ধোবেন ভালোভাবে, কিংবা স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে স্যানিটাইজ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আসছে সপ্তাহে আবার কথা হবে, শুনতে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM। গুড নাইট।